দেখো বস, আমি তো বলছি যে জিকে নিয়ে কোনো চাপ নিও না। আমার দেওয়াই 10টা স্পেশাল ক্লাস তুমি শুধু একটু মনোযোগ সহকারে ভালো করে বুঝে পরীক্ষার হলে চলে যাও, তাহলে পরে তুমি আরামসে 15-16টা প্রশ্ন সঠিক উত্তর করে আসতে পারবে। আজকের প্রথম প্রশ্নটা বলছে যে নিম্নলিখিত কোন গায়ক বা গায়িকা লন্ডনে এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2023-এ সঙ্গীতে অবদানের জন্য একটি বিশেষ পুরস্কার জিতেছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশানগুলো তুমি যদি দেখো, অপশান 3-এ রয়েছে দেখো কণিকা কাপুর। মনে রাখবে কণিকা কাপুর তিনি একজন গায়িকা যিনি লন্ডনে এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2023-এর খেতাবটা জিতেছেন। ঠিক আছে, এবার দেখো এই যে কণিকা কাপুর যদি বলে কোন রাজ্যের বাসিন্দা, মনে রাখবে কণিকা কাপুর হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা। ঠিক আছে, আচ্ছা উত্তরপ্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রীকে, মনে রাখবে উত্তরপ্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ। আর হচ্ছে রাজ্যপাল কি আছে, মনে রাখবে আনন্দবেন প্যাটেল। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য? 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে বলছে যে এর মধ্যে কোনটা অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। দেখো আমি বলে দিচ্ছি যে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, ঠিক আছে, মনে রাখবে একটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, ঠিক আছে, আর একটা হচ্ছে পুরোটা মানে অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। তাহলে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো পড়ে? দেখো লিখিত সংবিধান, ভালো করে শোনার চেষ্টা করো। লিখিত সংবিধান, ক্ষমতার বিভাগ, সংবিধানের আধিপত্য, অনমনীয় সংবিধান, স্বাধীন বিচার বিভাগ। এই যে পাঁচটা আমি যে পাঁচটা যে আমি বাক্য বললাম, এই পাঁচটাও কিন্তু মনে রাখবে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আর দেখো অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে একক সংবিধান, সংবিধানের নমনীয়তা, জরুরি বিধান, তারপরে হচ্ছে সর্বভারতীয় পরিষেবা, সমন্বিত বিচার বিভাগ, এগুলো সবই হচ্ছে অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। তাহলে এবার তুমি 4টে অপশন থেকে বলো এর মধ্যে কোনটা অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। তুমি চট করে বলবে যে একক সংবিধানটা হলো অযুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, আর বাকিগুলো কিন্তু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে ভারতে শাসন ব্যবস্থা বর্ণনা করার জন্য সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন বাক্যাংশটি ব্যবহার করা হয় না? এখানে দেখো 4টে বাক্যাংশ মানে 4টে শব্দ রয়েছে, কি কি? একটা হচ্ছে ফেডারেল, প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। তুমি মানে দেখা মাত্রই তুমি অ্যান্সার করবে যে ফেডারেলটা আমরা কখনোই প্রস্তাবনার মধ্যে পড়িনি, কিন্তু এই যে প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো কিন্তু তোমার হচ্ছে প্রস্তাবনার সঙ্গে যুক্ত। প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র হচ্ছে যে রাষ্ট্রের প্রধান আর কি, যিনি জনগণ দ্বারা নির্বাচিত হন, তাই না? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই যে শব্দ দুটো, এই শব্দ দুটো মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে প্রস্তাবনায় যোগ করা হয়, কিন্তু ফেডারেল শব্দটা আমরা পাইনি প্রস্তাবনার মধ্যে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে বস? এখানে সঠিক উত্তর হবে যে ফেডারেল বাক্যাংশটি প্রস্তাবনায় ব্যবহার করা হয় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা বলছে যে কি বলছে দেখো, পমেল হর্স, রোমান রিংস আর হচ্ছে ভল্টিং টেবিল, এই যে শব্দগুলো, এই শব্দগুলো নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? কি কি রয়েছে? জিমন্যাস্টিক্স, সাঁতার, অশ্বচালনা আর হচ্ছে পোলো। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বস? এখানে সঠিক উত্তর হবে জিমন্যাস্টিক্স। ঠিক আছে, এই যে শব্দগুলো না, যে পোমেল হর্স, রোমান রিংস, তারপরে হচ্ছে তোমার এই যে ভল্টিং টেবিল, এই শব্দগুলো না সব জিমন্যাস্টিক্সের সঙ্গে সম্পর্কিত। এখানে একটা তথ্য আমি বলে দিই, দেখো আমাদের ভারতে, মনে রাখবে ভারতে হচ্ছে দাবা খেলাটা উদ্ভব হয়েছিল। ঠিক আছে, যদি বলে যে ভারতে কোন খেলার উদ্ভব হয়েছে, দাবা খেলা। ঠিক আছে, আর একটা তথ্য আমি বলে দিচ্ছি, দেখো গুরুত্বপূর্ণ বলে বলে দিচ্ছি, মনে রাখবে আধুনিক দাবার জনক বলা হয় কাকে? মনে রাখবে আধুনিক দাবার জনক বলা হয় উইলহেম স্টেইনলিজ। কি বললাম? উইলহেম স্টেইনলিজকে আধুনিক দাবার জনক বলা হয়। এটাও মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ বলে আমি বলে দিলাম। পরের প্রশ্ন বলছে নিচের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর চরিত্রগুলি প্রতীক হিসাবে তোমার হচ্ছে মুখে বিভিন্ন রং ব্যবহার করা হয়? তাহলে এখানে উড়িষ্যা কথাকলি, ভারতনাট্যম আর মোহিনীঅট্টমের মধ্যে কোনটা হবে? আমরা তো জানি যে কথাকলি নৃত্যশৈলীর ক্ষেত্রে কি করা হয়, মুখে বিভিন্ন রঙের প্রতীক ব্যবহার করে নৃত্যশৈলীটা করা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর অপশন 2 কথাকলি। আচ্ছা বলো কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? বলো কেরল। মনে রাখবে কথাকলি হচ্ছে কেরল রাজ্যের নৃত্যশৈলী। কেরলের বর্তমান মুখ্যমন্ত্রীকে, মনে রাখবে যে কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পিনায়ন বিজয়ন। ঠিক আছে, পিনায়ন বিজয়ন। আর হচ্ছে কেরলের রাজ্যপালকে আরিফ মোহাম্মদ খান। ঠিক আছে, এটাও মাথায় রেখো। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে যে স্ট্যাচু অফ ইকুয়ালিটি নামে পরিচিত রামানুজ আচার্যের যে মূর্তিটা, সেটা নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তাহলে এখানে মনে রাখবে দাদা, এই যে স্ট্যাচু অফ ইকুয়ালিটি নামে পরিচিত রামানুজ আচার্যের মূর্তিটা তেলেঙ্গানায় অবস্থিত। কোথায়? অপশন 3 আমাদের সঠিক উত্তর, তেলেঙ্গানাতে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখবে যে 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মূর্তিটার উন্মোচন করেন। আর এই মূর্তিটা মনে রাখবে 5টি ধাতুর মিশ্রণে গঠিত। ঠিক আছে, 5টি ধাতু কি কি? মনে রাখবে সোনা, রূপা, তামা, পিতল আর দস্তা। এই 5টা ধাতুর মিশ্রণে তৈরি করা এই মূর্তিটা। আর এই মূর্তিটা মনে রাখবে
16 ফুট উচ্চতা মূর্তিটার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো। বলছে 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরস কর্তৃক প্রেরিত উডের ডেসপ্যাচ ড্যাশের সাথে সম্পর্কিত ছিল। তুমি তো জানোই যে উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত। অপশানগুলো দেখা মাত্র তুমি বলবে অপশান 4 এখানে সঠিক উত্তর, শিক্ষার সাথে সম্পর্কিত। উডের ডেসপ্যাচটা শিক্ষার সাথে সম্পর্কিত। বলছে বাবর কার বিরুদ্ধে খানোয়ারের যুদ্ধ করেছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? দেখো, খানোয়ারের যুদ্ধ কবে হয়? 1527 সালে, তাই না? 1527 সালে খানোয়ারের যুদ্ধ হয় বাবর আর রানা সাঙ্গামের মধ্যে, তাই না? অপশান 2 রয়েছে দেখো, রানা সাঙ্গামের মধ্যে হয়, বাবর আর রানা সাঙ্গারের মধ্যে হয় খানোয়ারের যুদ্ধ 1527 সালে। এই যে রানা সাঙ্গার কিন্তু পরাজিত হয়েছিল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাবর কার বিরুদ্ধে খানোয়ার যুদ্ধ করেছিল? রানা সাঙ্গারের সঙ্গে খানোয়ার যুদ্ধ করেছিল আর কি, বুঝতে পেরেছো? রানা সাঙ্গারের বিরুদ্ধে। আমি কি বলতে চাইছি বুঝে নাও। বলছে নিম্নলিখিত কোনটি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য থেকে সংক্ষিপ্ততম তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ধরনগুলির সঠিক ক্রমটি নির্ণয় করুন। দেখো, গামা এক্স রে অতিবেগুনি দৃশ্যমান মানে কি? বড় থেকে মানে দীর্ঘতম থেকে ক্ষুদ্রতমর দিকে তোমাকে যেতে হবে, সেটাই বলেছে। গামা কি এখানে 1 নম্বরে বলছে গামা সব থেকে দীর্ঘতম। দেখো, দ্বিতীয়তে রেডিও দৃশ্যমান অতিবেগুনি। এর মধ্যে কোনটা অপশান হবে? এর মধ্যে অপশানে হবে অপশান 2 আমাদের সঠিক উত্তর হবে। রেডিও, বেতার তরঙ্গ, অবলোহিত আর তারপরে দৃশ্যমান আলো, ঠিক আছে? অবলোহিত তরঙ্গ তারপরে দৃশ্যমান আলো। এবার দেখো, এই যে তোমার যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গটা না, আমি একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করছি, মনে রাখবে, মানে বুঝে নেওয়ার চেষ্টা করো যে সবথেকে দীর্ঘতম তরঙ্গ হচ্ছে রেডিও তরঙ্গ, ঠিক আছে? যে রেডিও তরঙ্গ হচ্ছে সবথেকে দীর্ঘতম, এটি 1 মিলিমিটারের বেশি দীর্ঘ। আর এই রেডিও তরঙ্গ তোমার হচ্ছে রেডিও, টেলিভিশন সম্প্রচার, স্যাটেলাইট যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রে এই তোমার হচ্ছে রেডিও তরঙ্গটা ব্যবহার করা হয়। তারপরে রেডিও তরঙ্গর পরে আসছে বেতার তরঙ্গ, যেটা হচ্ছে তোমার 1 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ। এটা হচ্ছে রাডার, স্যাটেলাইট যোগাযোগ, তারপরে মাইক্রোওয়েভ ওভেনে রান্নার জন্য ব্যবহার করা হয় বেতার তরঙ্গটা। তারপরে আসছে তার থেকে একটু কম দীর্ঘতম, মানে তার থেকে একটু কম দীর্ঘতম তরঙ্গ হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে অবলোহিত তরঙ্গ, যেটা হচ্ছে 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। যেটা হচ্ছে তোমার কি, যেটা মনে রাখবে যে তোমার হচ্ছে রিমোট কন্ট্রোল করি না আমরা, রিমোট কন্ট্রোলিং, তারপর যে থার্মাল ইমেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আসছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। এটা হচ্ছে সূর্য এবং আলোর বাল্ব দ্বারা নির্গত, যেগুলো আমরা কি, আমরা হচ্ছে আমাদের চোখ দ্বারা আমরা দেখতে পারি, যে আলোটা মানে সহ্য করতে পারি সেইটা। তারপরে আসছে অতিবেগুনি। অতিবেগুনির থেকে একটু ছোট হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মির থেকে একটু ছোট হচ্ছে গামা। গামা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আর গামা মনে রাখবে, গামা রশ্মি কী করা হয়? ক্যান্সারের জন্য বিকিরণ থেরাপিতে ব্যবহার করা হয়, এটাও কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, মরুভূমির অবস্থার প্রতি সহিষ্ণু উদ্ভিদদের কি বলা হয়? দেখো, মরুভূমির অবস্থার প্রতি সহিষ্ণু উদ্ভিদদের বলা হয় কি? সেটা হচ্ছে জেরোফাইট। মানে যে উদ্ভিদগুলো মরুভূমি এলাকায় বেশি জন্মায় তাদেরকে বলা হয়, মানে জন্মায় ভালো, তাদেরকে জেরোফাইট বলে। এবার মনে রাখবে যে হাইড্রোফাইট, এখানে দেখো হাইড্রোফাইট রয়েছে না? হাইড্রোফাইট হচ্ছে কি? হাইড্রোফাইট যারা সম্পূর্ণ বা আংশিকভাবে জলের মধ্যে নিমজ্জিত থাকে, তাই না? তারাই হচ্ছে হাইড্রোফাইট। তারপরে রয়েছে দেখো কি, হাইলোফাইট। হাইলোফাইট বা যাকে আমরা কি বলি, যাকে আমরা বলে থাকি যে হ্যালোফাইট। হ্যালোফাইট মানে যারা লবণাক্ত মাটিতে বেশি জন্মায়, যেমন তোমার ম্যানগ্রোভ উদ্ভিদরা, এগুলো সব হ্যালোফাইটের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটাও মাথায় রেখো। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নটা বলছে যে কোন মুঘল সম্রাট ইলোরায় কৈলাস মন্দির ভাঙচুর করার চেষ্টা করেছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তিনি এই কৈলাস মন্দির ভাঙচুর করার চেষ্টা করছিল। তাহলে কৈলাস মন্দিরটা কোথায় অবস্থিত? ইলোরায়। ইলোরায় মানে মহারাষ্ট্রে। মনে রাখবে যে এখানে এই মহারাষ্ট্রের ইলোরা গুহায় তোমার হচ্ছে শিলা কেটে তৈরি করা হয়েছিল এই মন্দিরটা, আর এটা হচ্ছে সব থেকে বড় মন্দির, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে ইলোরার মধ্যে সব থেকে বড় বড় মন্দির হলো এই কৈলাস মন্দিরটা। আর যে কৈলাস মন্দিরের স্থাপত্যে তোমার হচ্ছে পল্লব এবং চালুক্য শৈলীর নিদর্শন পাওয়া গেছে, এটাও মনে রাখবে যে কৈলাস মন্দিরের স্থাপত্যে তোমার হচ্ছে পল্লব এবং চালুক্য শৈলীর নিদর্শন পাওয়া গেছে, ঠিক আছে? চলো পরে প্রশ্ন কি বলছে দেখো। বলছে আধার সম্পর্কিত প্রশ্নের জন্য উইদাই, ঠিক আছে? উইদাই দ্বারা চালু করা এআই চ্যাট বটের নাম কি? তাহলে মনে রাখবে, আধার সম্পর্কিত প্রশ্নের জন্য উইদাই দ্বারা চালু করা এআই চ্যাট বটের নাম হচ্ছে কি? আধার মিত্র। কি বললাম? অপশান 4 দেখো রয়েছে আধার মিত্র আমাদের সঠিক উত্তর। কেমন? এবার এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে উইদাই, এই যে উইদাই, এটা 2000, মনে রাখবে একটু বলে দিচ্ছি, উইদাইটা 2016 সালে, এই যে উইদাইটা 2016 সালে চালু হয়েছিল, ঠিক আছে? চলো, বলছে চাঙ্গাই নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে বলো, চাঙ্গাই নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এই দেখো অপশান 3 রয়েছে নাগাল্যান্ড, অপশান
3 আমাদের সঠিক উত্তর, নাগাল্যান্ডের সঙ্গে যুক্ত চাঙ্গাই নৃত্যটা। ঠিক আছে, এবার তাহলে বলো নাগাল্যান্ডের বর্তমানে মুখ্যমন্ত্রীকে, মনে রাখবে নিফিউরিও। কি বললাম? নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নিফিউরিও, রাজ্যপাল হচ্ছে লা গণেশন, আর হচ্ছে যদি বলেন যে নাগাল্যান্ডের রাজধানীর নাম কি, তাহলে মনে রাখবে কোহিমা। কি বললাম? নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। আচ্ছা, পরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু করা হয় কত সালে? তাহলে এখানে মনে রাখবে যে ন্যাশনাল রুরাল হেলথ মিশনটা চালু করা হয়েছিল 2005। অপশান 3-এ রয়েছে দেখো 2005 সালে। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো বলছে এশিয়ান গেমস 2023-এ ভারতের অশ্বারোহী ড্রেসেস দল কত বছর পর সোনা জিতেছে? মনে রাখবে এশিয়ান গেমস 2023-এ ভারতের অশ্বারোহী ড্রেসেস দল 41 বছর পর, কত বললাম? 41 বছর পর সোনা জিতেছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর এখানে। আচ্ছা, বলছে দেখো দ্য জোয়া ফ্যাক্টর হলো ড্যাশের লেখা একটি উপন্যাস। তাহলে এখানে বলো দ্য জোয়া ফ্যাক্টর কার লেখা একটি উপন্যাস? মনে রাখবে দ্য জোয়া ফ্যাক্টর হলো অনুজা চৌহান। কি বললাম? অনুজা চৌহানের লেখা। 1 মিনিট বস, দেখো, হ্যাঁ, অনুজা চৌহান, অপশান 4-এ রয়েছে অনুজা চৌহানের লেখা একটি উপন্যাস। কেমন? চলো পরে প্রশ্ন বলছি দেখো, বলছে কোন সোডিয়াম যৌগটি বিভিন্ন বস্তু যেমন সস, স্যালাড, তারপরে ড্রেসিং এবং পানীয়ের সংরক্ষণ ক্রিয়াকলাপের জন্য সবথেকে জনপ্রিয় সংযোজন? সেটা কোনটি? সেটা হচ্ছে মনে রাখবে সোডিয়াম বেনজয়েট। কি বললাম? সোডিয়াম বেনজয়েট। অপশান 4 আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো বলছে ভারতের নিচের কোন হ্রদটি উপহ্রদ নয়? এটা আগের দিনও করেছি। হ্যাঁ, সঠিক উত্তর এখানে মনে রাখবে লোকটাক। ঠিক আছে, লোকটাক কোনো হচ্ছে কি উপহ্রদ নয়, লোকটাক হচ্ছে একটা হ্রদ যেটা মিষ্টি জলের মানে স্বাদু জলের হ্রদ। এটা হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ, মনে রাখবে লোকটাক। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত কোন তত্ত্বটি ব্যাখ্যা করতে চায় কেন সংস্থাগুলি বিদেশি বাজারে প্রবেশের কৌশল হিসেবে লাইসেন্সের চেয়ে মনে রাখবে যে এফডিআই পছন্দ করে? ঠিক আছে, এই প্রশ্নগুলো কি বলতো তোমাকে পড়ে মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাকে এখন এই অর্থনীতির প্রশ্নগুলো অতটা বুঝে বুঝে বলতে গেলে বা পড়াতে গেলে আমাকে লিখে বোঝাতে হবে। ঠিক আছে, না হলে হয়তো আমি এইভাবে কিছুটা হয়তো ঠিক করে বোঝাতে পারবো না। সেই জন্য আমি বলছি যে এই অর্থনীতি থেকে এইরকম টাইপের কিছু প্রশ্নগুলো তুমি মুখস্থ করে নাও, যাতে অপশানটাকে দেখে এমনভাবে দেখে নাও যাতে দাদা এই প্রশ্নটা দেখা মাত্রই, হ্যাঁ দাদা তো এই ক্লাসটা করিয়েছিল, মানে ক্লাসে এই কোশ্চেনটা করিয়েছিল, এই অপশানটা উত্তর বলেছিল, সঠিক উত্তর এই অপশানটাই মেরে দিয়ে চলে আসবো। ঠিক আছে, মানে এইভাবে কিছু কিছু কোশ্চেন তুমি মাথায় রেখে দাও। তাহলে কোশ্চেনটা বলছে নিম্নলিখিত কোন তত্ত্বটি ব্যাখ্যা করতে চাই যে কোনো সংস্থাগুলি বিদেশি বাজারে প্রবেশের কৌশল হিসাবে লাইসেন্সের চেয়ে মনে রাখবে এফডিআই পছন্দ করে বেশি? সেটা হচ্ছে সেই তত্ত্বটা কোন তত্ত্ব? সেই তত্ত্বটা মনে রাখবে আন্তর্জাতিকরণ তত্ত্ব। ঠিক আছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। চলো দেখো ইস্ট শোষণের সময় ড্যাশ গ্যাস উৎপন্ন হয়? বলে ফেলো। ইস্ট শোষণের সময় কার্বন ডাইঅক্সাইড, কি বললাম? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার হচ্ছে উৎপন্ন হয়, এটাও মাথায় রাখো। পরবর্তী প্রশ্নটা বলছে সেলুলার অর্গানেল নামের নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো এখানে দুটো জোড়া দেওয়া আছে। 1 নম্বরে বলছে যে প্লীহা। প্লীহা হলো লোহিত রক্তকণিকার কবরস্থল। এটা কি সঠিক? হ্যাঁ, একদম সঠিক। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থল বলা হয় যে এই কারণেই যে এই প্লীহার মধ্যে তোমার হচ্ছে পুরনো এবং ক্ষতিগ্রস্ত যে লোহিত রক্তকণিকাগুলো আছে সেগুলো এসে এখানে ভেঙে যায়, সেই জন্য প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থল বলা হয়েছে। তারপরে দেখো 2 নম্বরটা কি বলছে যে এসএ নোড। এসএ নোড হচ্ছে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। এটাও ঠিক, এটাও ঠিক, কারণ হৃৎপিণ্ডের সংকোচনকে প্ররোচিত করতে এবং হৃৎপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণ করতে এই এসএ নোড সাহায্য করে। তাহলে দুটোই যখন ঠিক, তাহলে উত্তরে আমরা বলবো অপশন 2 আমাদের সঠিক, যে 1 এবং 2 উভয়ই সঠিক। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নগদ রিজার্ভ অনুপাত অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে একটি ড্যাশ হাতিয়ার। তাহলে এখানে দেখো নগদ রিজার্ভ অনুপাত অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের একটি পরিমাণগত হাতিয়ার হবে। ঠিক আছে, অপশন 2 এটা সঠিক। তাহলে আমরা বলবো এখানে শুধুমাত্র 2 সঠিক, মানে অপশন 1-এ সেটা রয়েছে। তারপরে বলছে একটি ব্যাংকের জন্য প্রধান আর্থিক ঋণ হলো তার ড্যাশ। তাহলে একটি মাথায় রাখবে যে একটি ব্যাংকের জন্য প্রধান আর্থিক ঋণ হলো তার আমানত। আমানত, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? তাহলে দেখো ভূমিকম্প তরঙ্গ কোনগুলো, যেমন পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ আর আর তরঙ্গ। তাহলে তুমি যদি এখানে দেখো এখানে বি সি ডি তো হবে না, তাহলে পি তরঙ্গ আমাদের সঠিক উত্তর, মনে রাখবে। তাহলে ভূমিকম্পের তরঙ্গগুলোর নাম হচ্ছে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ আর আর তরঙ্গ। আর এই পি তরঙ্গটা হচ্ছে কি বলতো প্রাথমিক তরঙ্গ বা চাপ তরঙ্গ আমরা বলে থাকি পি তরঙ্গকে। তারপরে বলছে কোন ভারতীয় নৌজাহাজ CMF এক্স অফিস সাউদার্ন রেডিনেস 2023-এ অংশগ্রহণ করেছিল? এর মধ্যে
সঠিক উত্তর হবে অপশন 3-এ রয়েছে দেখো আইএনএস সুনয়না। অপশন 3 আমাদের সঠিক উত্তর, আইএনএস সুনয়না। বলছে নেপাল ভারতের একটি প্রতিবেশী দেশ, ভারতের ড্যাশে অবস্থিত। তাহলে নেপাল ভারতের কোন দিকে অবস্থিত? নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত, আমাদের সঠিক উত্তর। এবং মনে রাখবে চীনও কিন্তু আমাদের উত্তর দিকে অবস্থিত। তাহলে আমাদের ভারতের পূর্বে রয়েছে হচ্ছে কি, পূর্ব দিকে রয়েছে তোমার হচ্ছে বাংলাদেশ, উত্তরে তো আমরা দেখলাম যে নেপাল এবং চীন, আর দক্ষিণ দিকে যদি বলে দক্ষিণ দিকে শ্রীলঙ্কা রয়েছে, আর পশ্চিম দিকের কথা বললে পরে তোমার হচ্ছে পাকিস্তান রয়েছে। ঠিক আছে। প্রতি একক সময়ে একটি বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে উল্লেখ করা হয়? মনে রাখবে প্রতি একক সময়ে একটি বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। অপশন 3 আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীতে একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত রয়েছে? তাহলে এখানে 4টে অপশনের মধ্যে দেখো যদি একটু লক্ষ্য করা যায়, আমরা যদি এখানে একটু দেখি যে প্রথম অপশনটা রয়েছে যে নিয়ন আর আর্গন। নিয়ন আর্গন এই দুটো কিন্তু হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তারপরে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। ম্যাগনেসিয়াম হয়ে গেল ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এটা কিন্তু সবগুলো একই শ্রেণীর মধ্যে পড়ছে না, ভুল। 2 নম্বরে যদি দেখি, দেখো প্রথমে রয়েছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, লিথিয়াম, তারপরে ম্যাগনেসিয়ামটা দেখলাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে এটাও কিন্তু ভুল। তারপরে হাইড্রোজেন রয়েছে, তারপর হচ্ছে তোমার লিথিয়াম রয়েছে। লিথিয়াম হচ্ছে কি, লিথিয়াম ক্ষার ধাতুর মধ্যে পড়ে, আর ম্যাগনেসিয়ামটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে পড়ছে, এটাও একই শ্রেণীর মধ্যে নয়। তাহলে অপশন 4 আমাদের সঠিক উত্তর। এখানে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সবই হচ্ছে ক্ষার ধাতুর মধ্যে পড়ছে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। চলো, বলছে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণ বিন্দু। তাহলে এখানে কি বলছে যে ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপের ড্যাশ প্রান্তে অবস্থিত। মনে রাখবে গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের দক্ষিণ বিন্দু। ঠিক আছে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে মাঘ সাজি, মাঘ সাজি নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়? তাহলে মাঘ সাজি হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে মকর সংক্রান্তি হিসাবে পালিত হয়। অপশন তোমার হচ্ছে 3 আমাদের সঠিক উত্তর। আচ্ছা বলো, এবার যদি বলে হিমাচল প্রদেশের হচ্ছে বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছে, তাহলে সঠিক উত্তর কি হবে? যে সুখবন্দর সিং সুখু। আর রাজ্যপালের কথা বললে হচ্ছে শিবপ্রতাপ শুক্লা। আর হিমাচল প্রদেশের তো দুটো রাজধানী, একটা হচ্ছে গ্রীষ্মকালীন, একটা শীতকালীন। গ্রীষ্মকালীন হচ্ছে সিমলা, আর শীতকালীনটা তোমার হচ্ছে কি ধর্মশালা। এটাও মাথায় রেখো। বলছে পৃথিবীর অভ্যন্তরে যে শক্তিগুলো কাজ করে তাকে কি বলে? দেখো অভ্যন্তরের কথা বলছে, পৃথিবীর অভ্যন্তরে যে শক্তি কাজ করে সেটা হচ্ছে এন্ডোজেনিক শক্তি। কি বললাম? অপশন 1 রয়েছে দেখো পৃথিবীর অভ্যন্তরে যে শক্তি কাজ করে সেটা হচ্ছে এন্ডোজেনিক শক্তি। যেমন তোমার হচ্ছে বলতে পারো ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঠিক আছে, এগুলো এন্ডোজেনিক শক্তির উদাহরণ। আর মনে রাখবে পৃথিবীর অভ্যন্তরে না বলে যদি বাহ্যিক বলতো বা পৃথিবী পৃষ্ঠে বলতো তাহলে হয়ে যেত এক্সোজেনিক শক্তি। কি বললাম? যদি বলতো যে পৃথিবী পৃষ্ঠে যে শক্তিগুলো কাজ করে তাদেরকে এক্সোজেনিক। অপশন 4 রয়েছে দেখো, এক মিনিট, এক্সোজেনিক শক্তি বলে পৃথিবী পৃষ্ঠের কথা বললে। ঠিক আছে। তারপরে বলছে সালমান রুশদির লেখা নিম্নলিখিত কোন বইটিতে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা এবং তারপর দেশভাগ পর্যন্ত ভারত যাত্রার চিত্রটি মানে হয়েছে আর কি, চিত্রিত হয়েছে? সেটা সালমান রুশদির কোন বইয়ে? সালমান রুশদির মনে রাখবে এই মিড নাইট চিলড্রেন। অপশন 4 রয়েছে দেখো এই মিড নাইট চিলড্রেন বইটিতে। আর আচ্ছা তার এখানে জানতে পারলে যে মিড নাইট চিলড্রেন্স বইটি কার লেখা? সালমান রুশদির লেখা। বলছে দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় স্থাপন করেছিল? বলে ভালো। তাহলে দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা স্থাপন করেছিল লন্ডন। কোথায়? লন্ডনে। আর মনে রেখো যে 1866 সালে, কত সালে? 1866 সালে এই তোমার হচ্ছে দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা স্থাপন করে লন্ডনে। বলছে উদ্ভিদদের বামনতা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চিকিৎসা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে? বামনতা মানে কি এখানে বলতে আছে দেখো, এই অপশন 2 রয়েছে দেখো জিব্রেলিন অ্যাসিড বা বলতে পারো যে জিব্রেলিন হরমোন। এটা কি করে? উদ্ভিদের কাণ্ড পাতা এদেরকে বৃদ্ধি করাতে সাহায্য করে, মানেই তো কি বামনতা রোধ করতে পারবে, তাই তো? তাহলে এখানে অপশন 2 আমাদের সঠিক উত্তর, জিব্রেলিন হরমোন বা অ্যাসিড। পরবর্তী প্রশ্নটা বলছে যে বিশাখা বিশ্বাসের কোন কবিতার সংকলনটি মারাঠি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব সাহিত্য পুরস্কার 2023-এ জিতেছে? তাহলে এই যে কবিতাটা একটু মনে রাখার চেষ্টা করবে যে অপশন 4 রয়েছে দেখো সলতা শতা বিরুদ্ধ উভকৃতনা। কি বললাম? সলতা শতা বিরুদ্ধ উভকৃতনা। এই যে বইটার জন্য এই বিশাখালতা কিংবা বিশাখা আর কি বিশ্বাস, তিনি এই কবিতার সংকলন করার জন্য মারাঠি ভাষায় তোমার হচ্ছে এই সাহিত্য একাডেমি যুব সাহিত্য পুরস্কার 2023-এ জিতেছে। তারপর দেখো বলছে যে হচ্ছে কি দ্য রুরাল ল্যান্ডলেস লেবার
এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল? কি বললাম? দ্য রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামটা এটা শুরু হয় ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। আচ্ছা, ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে মনে রাখবে 1880 থেকে 85। 1880 থেকে 85। আর হচ্ছে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এটা মাথায় রাখবে ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তারপর বলছে কোন দেশ 2025 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারজেশন অফ নেচার্স ওয়ার্ল্ড কনভারজেশন কংগ্রেসের আয়োজন করবে? সঠিক উত্তর মনে রাখবে সংযুক্ত আরব আমিরাত। কি বললাম? এই যে সংযুক্ত আরব আমিরাত এই দেশটি তো 2025 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারজেশন অফ নেচার ওয়ার্ল্ড কনভারজেশন কংগ্রেসের আয়োজন করবে। ঠিক আছে, অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা কোনো মৌলিক অধিকারের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটা কোন মৌলিক অধিকারের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে সেটা তোমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যে সমতার অধিকারের মধ্যে পড়ছে এটা। দেখো অপশন 1 রয়েছে সমতার অধিকার। সমতার অধিকারটা কতর মধ্যে রয়েছে? 14 থেকে 28। তারপরে যদি বলে স্বাধীনতার অধিকারটা হচ্ছে 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকারটা হচ্ছে 25 থেকে 28। আর সংস্কৃতি ও শিক্ষার অধিকারটা হচ্ছে 29 থেকে 30। আর শাসনতান্ত্রিক প্রতিবেদন অধিকার হচ্ছে 32 থেকে 35। এগুলো মাথায় রাখবে। দেখো পদ্ম সুব্রাহ্মণ নিম্নলিখিত কোন নৃত্যশৈলী একজন সুপরিচিত নৃত্যশিল্পী? তাহলে এই যে সুব্রাহ্মণম, হ্যাঁ, পদ্ম সুব্রাহ্মণম, তিনি হচ্ছেন একজন, মনে রাখবে যদি এখানে অপশনগুলো দেখো, ভারতনাট্যম। হ্যাঁ, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এবার দেখো ভারতনাট্যম এই যে নৃত্যটা মানে উৎপত্তি হয়েছে মনে হয় সাদি থেকে। কি বললাম? সাদি থেকে ভারতনাট্যমের উৎপত্তি হয়েছে। আর ভারতনাট্যমের 7টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, এটা মাথায় রাখবে, যে আলারিপু, জাতিস্বরম, শব্দম, বর্ণম, পদম, জাওয়ালি আর খিল্লানা। ঠিক আছে, এই যে 7টা মাথায় রাখবে। বলছি 2023 সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কি ছিল? মনে রাখবে 2023 সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল, অপশন 3 রয়েছে দেখো, যে আনলিসিং দ্য পাওয়ার অফ জেন্ডার ইকুয়ালিটি। কি বললাম? আনলিসিং দ্য পাওয়ার অফ জেন্ডার ইকুয়ালিটি। অপশন 3 আমাদের সঠিক উত্তর। প্রশ্নটা বলছে যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ড্যাশ যিনি সম্প্রতি 88 বছর বয়সে মারা গেছেন। তাই এখানে সঠিক উত্তর হবে, মনে রাখবো অপশন 4 দেখো রয়েছে সেলিম দুরানি। মনে রাখবে সেলিম দুরানি, তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি 88 বছর বয়সে মারা গেছেন। এবার এখানে একটা জিনিস তুমি মাথায় রাখবে, যে সেলিম দুরানি তিনি প্রথম ক্রিকেটার যিনি অর্জুন পুরস্কার জিতেছেন। তারপরে মাথায় রাখবে যে সেলিম দুরানি 2011 সালে বিসিসিআই কর্তৃক সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ডসেও ভূষিত হয়েছে। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। দেখো বলছে কর্মক্ষম বয়স সম্পূর্ণ একটি জাতির জনসংখ্যাকে সাধারণত ড্যাশের মধ্যে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে এখানে মাথায় রাখবে যে কর্মক্ষম বয়স সম্পূর্ণ একটি জাতির জনসংখ্যাকে সাধারণত 15 থেকে 59, কি বললাম, 15 থেকে 59 বছর বয়স এর মধ্যে শ্রেণীবদ্ধ করা হয়েছে আর কি। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পটি 2023 সালের জানুয়ারিতে কোন শহরে উদ্বোধন করা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যে উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প, যেটা 2023 জানুয়ারিতে উদ্বোধন করা হলো, এটা কোন শহরে করা হলো উদ্বোধন? চণ্ডীগড়। অপশান 3 আমাদের সঠিক উত্তর, চণ্ডীগড় শহরে। আচ্ছা, ওয়ার্ল্ড এনার্জি ট্রান্সমিশন আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে কে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যে ওয়ার্ল্ড এনার্জি ট্রান্সমিশন আউটলুক রিপোর্টটা প্রকাশ করেছে, অপশন 2 দেখো রয়েছে, যে আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা। কি বললাম? আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা। বলতে অর্থশাস্ত্র ড্যাশের লেখা। তাহলে বলে দাও, একদম খুবই সহজ একটা প্রশ্ন, যে অর্থশাস্ত্র কার লেখা? চাণক্যের লেখা, বা চাণক্য বা কৌটিল্য। অপশন 4 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলছে 1960-এর দশকে দুটি প্রধান কর্মসূচি ড্যাশ এবং ড্যাশ চালু করা হয়েছিল, যেটি জনপ্রিয়ভাবে সবুজ বিপ্লব নামে পরিচিত। তাহলে সেই কর্মসূচি দুটো কি কি? তাহলে এখানে তুমি যদি অপশনের দিকে দেখো, অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে একটা ছিল নিবিড় কৃষি এলাকা কর্মসূচি, আর একটা ছিল নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি। এই দুটো কর্মসূচি 1960-এর দশকে চালু করা হয়, যেটি কি হয়, মানে জনপ্রিয়ভাবে সবুজ বিপ্লব নামে পরিচিত হয় পরবর্তী সময়। তারপরে প্রশ্ন বলছে নিচের কোনটি চন্দ্রযান 3 মিশনের উদ্দেশ্য?
দেখো এখানে 4টে অপশন রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা চন্দ্রযান-3 মিশনের উদ্দেশ্য। তুমি যদি অপশনগুলো দেখো এখানে বলবে যে প্রথমটা রয়েছে চন্দ্রপৃষ্ঠে নিরাপদ এবং নরম অবতরণ প্রদর্শন করতে, এটা ঠিক। বলছে চাঁদে রোভার ঘোরাফেরা প্রদর্শন করতে, এটাও ঠিক। ইনসিটু বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর জন্য, এটাও ঠিক। অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে উপরের সব কয়টি সঠিক। ঠিক আছে, চলো। বলছে নিচের কোন উক্তিটি সঠিক। দেখো দুটো উক্তি দেওয়া আছে। প্রথমটা বলছে যখন দেহের কেন্দ্রীয় অক্ষের মধ্য দিয়ে যাওয়া কোনো সমতল প্রাণীটিকে দুইটি অভিন্ন অংশে বিভক্ত করে তখন তাকে রেডিয়াল প্রতিসাম্য বলে। হ্যাঁ, এটা অপশন 1-এরটা ঠিক বলছে। অপশন 2 বলছে যখন দেহটিকে শুধুমাত্র একটি সমতলে অভিন্ন বাম এবং ডান অর্ধে ভাগ করা যায় তখন তাকে দ্বিপাক্ষিক প্রতিসাম্য বলে প্রদর্শন করে আর কি, এটাও ঠিক। তাহলে আমরা বলবো যে 1 এবং 2 উভয়ই সঠিক। কোথায় রয়েছে? অপশন 3-এ রয়েছে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে হাইড্রোকার্বনগুলিতে 2টি কার্বন পরমাণুর দ্বৈত বন্ধন রয়েছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলে? তাদেরকে অসম্পৃক্ত যৌগ বলা হয়। তাহলে মনে রাখবে যে হাইড্রোকার্বনগুলিতে 2টি কার্বন পরমাণুর দ্বৈত বন্ধন রয়েছে তাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। অপশন 4 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বার্ষিক কোন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়? একদম খুবই সহজ একটা প্রশ্ন, যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। কি বললাম? অপশন 3 আমাদের সঠিক উত্তর, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। আচ্ছা দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে এই বিজ্ঞানীদের মধ্যে কোনটি টেলিভিশন আবিষ্কারের সঙ্গে যুক্ত নন? এই যে 4জন বিজ্ঞানী রয়েছে এর মধ্যে কোন ব্যক্তি টেলিভিশন আবিষ্কারের সঙ্গে যুক্ত নয়? দেখো যদি আমরা প্রথমটা দেখি জন লগিভিয়ার, তিনি টেলিভিশন আবিষ্কারের সাথে যুক্ত। তারপরে দেখো কে জোরিকিন, তিনিও যুক্ত। ক্রিশ্চিয়ান হাইজেন্স, তিনি হচ্ছেন কিন্তু টেলিভিশন টেলিভিশন আবিষ্কারের সঙ্গে যুক্ত নন। তাহলে অপশন 3 আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে তুমি মাথায় রাখবে যে টেলিভিশন আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা হলো লগিভিয়ার, কে জোরিকিন, আর এদিকে ফিলো ফার্নার্সওয়ার্থ। ঠিক আছে, এই 3জন ব্যক্তির নাম মাথায় রাখবে। বলছে যে বিলটি ভারতীয়দের দ্বারা ব্রিটিশ বা ইউরোপীয় ব্যক্তির বিচারের বিধান রাখে তা ড্যাশ ছিল। তাহলে এখানে মনে রাখবে সেটা হচ্ছে ইলবার্ট বিল ছিল। অপশন 3 দেখো এখানে সঠিক উত্তর, ইলবার্ট বিল। মনে রাখবে যে বিলটি ভারতীয়দের দ্বারা ব্রিটিশ বা ইউরোপীয় ব্যক্তির বিচারের বিধান রাখে সেটা হলো ইলবার্ট বিল। ঠিক আছে। বলছে নুপা নৃত্য কোন ভারতীয় রাজ্যের সঙ্গে যুক্ত? মনে রাখবে নুপা নৃত্যটা হলো মণিপুর রাজ্যের সঙ্গে যুক্ত। অপশন 2 আমাদের সঠিক উত্তর, নুপা মণিপুর। বলছে সংস্থাগুলি দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির সামগ্রিক মূল্য পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকে ড্যাশ বলা হয়। সেটা হচ্ছে মনে রাখবে অপশন 4-এ দেখো পণ্য পদ্ধতি। অপশন 4 আমাদের সঠিক উত্তর। মনে রাখবে যে সংস্থাগুলি দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির সামগ্রিক মূল্য পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকে পণ্য পদ্ধতি বলা হয়। দেখো এই প্রশ্নগুলো আমি রিকোয়েস্ট করব তুমি প্রত্যেকটা প্রশ্ন তোমার দিমাগের মধ্যে ভরে নাও। আমি তো বলছি তুমি এই 2000টা এমসিকিউ টাইপের কোশ্চেন আমি যেগুলো বলবো 10টা স্পেশাল ক্লাস, সেগুলো তুমি করে যাও, আরামসে তুমি 15-16টা প্রশ্ন সঠিক করে আসতে পারবে। কেমন? তারপরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে খাদ্য শৃঙ্খলের কোন স্তরের মধ্যে রয়েছে টাইফা বুলরাস? ঠিক আছে, টাইফা বুলরাস, তারপর হচ্ছে স্যাগিটারিয়া, হাইড্রিলা, রুপিয়া চারা, যা পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত সমকেন্দ্রিক স্তরে সজ্জিত থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে তাদেরকে কি কোন স্তরের মধ্যে পড়ছে? সেটা হচ্ছে উৎপাদকের মধ্যে পড়ছে। অপশন দাঁড়া 1 মিনিট বস, উৎপাদক। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে খাদ্য শৃঙ্খলের উৎপাদক স্তরের মধ্যেই রয়েছে তোমার হচ্ছে টাইফা, হচ্ছে কি বুলরাস, স্যাগিটাইরিয়া। ঠিক আছে, স্যাগিটারিয়া, তারপর হচ্ছে হাইড্রিলা, রুপিয়া চারা। ঠিক আছে, যা পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত সমকেন্দ্রিক স্তরে সজ্জিত থাকে। বলছে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের বিষয়ে নিচের কোন বিবৃতিগুলো সঠিক সেটা তোমাকে এখানে বলতে চেয়েছে। প্রথমটা বলছে সারা দেশে শিল্প শ্রমিক শ্রেণী বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছিল। শিল্প শ্রমিক শ্রেণী কিন্তু এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেননি, এটা কিন্তু সঠিক নয়। বলছে যখন এটি প্রথম শুরু হয়েছিল ভারতীয় বণিক এবং শিল্পপতিরা আন্দোলনে সমর্থ। হ্যাঁ, এটা ঠিক যে শুরুর কালে কিন্তু তোমার ভারতীয় বণিকরা এবং শিল্পপতিরা আন্দোলনে সমর্থন করেছিল। পরবর্তী সময় কিন্তু
ছিল, কিন্তু সারা দেশের শিল্প শ্রমিকরা কিন্তু অংশগ্রহণ করেনি। কেবলমাত্র শুরুতে তোমার হচ্ছে কিছু কিছু এলাকায় ভারতীয় বণিক এবং শিল্পপতিরা এই আন্দোলনকে সমর্থন করেছিল আর কি। তার মানে আমরা বলতে পারি এখানে যে ওই দুটো বিবৃতির মধ্যে অপশন 2-এরটা সঠিক বলা যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি অপশন 4-এ রয়েছে, দেখো কেবলমাত্র 2 সঠিক। হুম। তারপরে প্রশ্নটা দেখো কি বলছে। বলছে যে কোন রাসায়নিক পদার্থটি জীবাণুনাশক হিসাবে জলকে বিশুদ্ধ করতে সাহায্য করে বা ব্যবহৃত হয়। এটা একদম খুবই সহজ একটা প্রশ্ন, যে ক্লোরিন। অপশন 1-এই রয়েছে যে ক্লোরিন রাসায়নিক পদার্থটি জীবাণুনাশক হিসাবে জলকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো বলছে বলছে কি সার্বি ভাই, আজিজ ওয়ারসি এবং হচ্ছে নুসরাত ফতেহ আলী খান কোন গানের সঙ্গে যুক্ত। এই 3জন ব্যক্তির কথা বলা হয়েছে। মনে রাখবে এই 3জন ব্যক্তি যে সাবরি ভাই, সার্বি বলছি কেন, সাবরি ভাই, তারপরে হচ্ছে আজিজ ওয়ারসি, ঠিক আছে, তারপর হচ্ছে নুসরাত ফতেহ আলী খান, এরা 3জন ব্যক্তি হচ্ছে কাওয়ালি। এই দেখো অপশন 1-এ রয়েছে কাওয়ালি। এই কাওয়ালি গানের সঙ্গে যুক্ত। চলো পরে প্রশ্নটা কি বলছে দেখো। বলছে জাতির মাথা পিছু আয় মানে ড্যাশ। মনে রাখবে জাতির মাথা পিছু আয় মানে প্রতি বছর ব্যক্তি প্রতি রাজস্ব। ঠিক আছে, জাতির মাথা পিছু আয় মানে কি দাদা? প্রতি বছর ব্যক্তি প্রতি রাজস্ব। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো তারপরে প্রশ্ন বলছে চুম্বক ক্ষেত্র রেখা একে অপরকে অতিক্রম করে না। এই সত্যটি বোঝায় যে চুম্বক ক্ষেত্রের সবসময় কি থাকে। সঠিক উত্তর কি হবে? এখানে দেখো অপশনগুলো তুমি যদি দেখো, মহাকাশের যে কোনো বিন্দুতে দ্বিগুণ মান, মহাকাশের যে কোনো বিন্দুতে 3 গুণ মান, মহাকাশের যে কোনো বিন্দুতে একাধিক মান, আর মহাকাশের যে কোনো স্থানে একটি অন্যান্য মান। এটা অপশন 4-ই হবে। হ্যাঁ বস, অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে মহাকাশের যে কোনো স্থানে একটি অনন্য মান। মনে রাখবে চুম্বক ক্ষেত্র রেখা একে অপরকে অতিক্রম করে না। এই সত্যটি বোঝায় যে চুম্বক ক্ষেত্রের সবসময় কি থাকে, মহাকাশের যে কোনো স্থানে একটি অনন্য মান থাকবে, সেই চুম্বক ক্ষেত্রটাই বোঝায় আর কি। তাহলে এখানে অপশন 4 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা বলছে নিচের কোন রাজ্যে সাংফাও উপজাতি নৃত্য পরিবেশিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে সাংফাও উপজাতি নৃত্য পরিবেশিত হয়, মনে রাখবেন, নাগাল্যান্ড রাজ্যে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। দেখো আমি কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি এই কারণেই, যাতে তোমাদের সময়টা বেশি নষ্ট না হয়। দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে আমরা যদি স্বল্প পরিমাণ কাপড় কাচা সোডা নিয়ে তাতে আন্দাজ মতো 1 মিলিলিটার তরলীকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে কি দেখা যাবে বা কি ঘটবে। তাহলে মনে রাখবে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের দ্রুত বুদবুদপূর্ণ নির্গমন ঘটবে। কি বললাম? কার্বন ডাই অক্সাইড গ্যাসের দ্রুত বুদবুদপূর্ণ তোমার হচ্ছে নির্গমন ঘটবে কি করলে, যদি আমরা কাপড় কাচি সোডার মধ্যে 1 মিলিলিটার তরলীকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে দিই তাহলে পরে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে নিচের কোন স্থানটি ভারতের আঙুরের রাজধানী হিসেবে পরিচিত। তাহলে ভারতের আঙুরের রাজধানী নাসিক। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিধান কোন ধারায় উল্লেখ আছে। তাহলে ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিধান সংবিধানের 130 নং ধারায়, দেখো অপশন 3 আমাদের সঠিক উত্তর, 130 নং ধারায় উল্লেখ আছে। বলছে দিল্লির সুলতানাতের সময় উলামা শব্দটি, কি বললাম, দিল্লির সুলতানাতের সময় উলামা শব্দটি ড্যাশের সঙ্গে যুক্ত ছিল। কিসের সঙ্গে যুক্ত ছিল এই উলামা শব্দটা? মনে রাখবে এই উলামা শব্দটা এই যে শিক্ষিত ধর্মতত্ত্ববিদ ও আইনবিদের সঙ্গে যুক্ত ছিল। উলামা শব্দটা শিক্ষিত ধর্মতত্ত্ববিদ ও আইনবিদের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে, মাথায় রাখবে। তাপমাত্রার কোনো পরিবর্তন ছাড়াই তরলকে গ্যাসে এবং তড়িৎ পরিবর্তন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে কি বলে। মনে রাখবে এখানে তুমি জাস্ট মাথায় রাখবে যে তাপমাত্রার কোনো পরিবর্তন ছাড়াই তরলকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। অপশন 4 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন বলছে যে ভূত্বক হলো পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। এটি পৃথিবীর ভরের সাপেক্ষে কত শতাংশেরও কম জায়গা নিয়ে বিস্তৃত, যা মহাসাগরীয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বকের তোমার হচ্ছে ফেলোশিপ শিলা নিয়ে গঠিত। মনে রাখবে 1%। কি বললাম? 1%। তাহলে ভূত্বক হলো পৃথিবীর সবথেকে বাইরের স্তর, এটি পৃথিবীর ভরের সাপেক্ষের 1% বা 1%-এরও কম জায়গা নিয়ে বিস্তৃত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলছে যে কোষের ঝিল্লি তৈরির জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং লিপিডগুলি ড্যাশ দ্বারা তৈরি করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর মনে রাখবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বললাম? অপশন 4 রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তৈরি হয় কি, কোষের ঝিল্লি তৈরির জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং লিপিডগুলো এই তোমার মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তৈরি হয়। ভারত সরকার উন্নত এবং উচ্চ প্রভাব গবেষণার মিশন চালু করেছে। মাহির একটি এটি কিসের সঙ্গে যুক্ত? এই যে মাহিরটা, মাহিরটা হচ্ছে বিদ্যুৎ শিল্পর সাথে সম্পর্কিত।
ঠিক আছে, মাহির কথা শব্দটা মাথায় রাখবে যে মাহির হচ্ছে বিদ্যুৎ শিল্প, ব্যাস এইটুকু দিয়ে কোশ্চেনটা মাথায় রাখবে। প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কত সালে চালু হয় বলে ফেলো। প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা 2000 সালে চালু হয়, অপশন 1 আমাদের সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত জোড়া বিবেচনা করো, একদিকে রয়েছে আন্তর্জাতিক সম্মেলন আর একদিকে বিষয় রয়েছে। এবার দেখো প্রথম যে সম্মেলনটা সেটা হচ্ছে ভিয়েনা সম্মেলন, বলছে যে ভিয়েনা সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল যে ওজোন স্তর সুরক্ষা, একদম ঠিক। তারপরে দেখো ইউএনসিসিডি, এই সম্মেলনটার তোমার হচ্ছে বিষয়বস্তু ছিল যে স্থিতিশীল ভূমি ব্যবস্থাপনা, এটাও ঠিক। রামসার সম্মেলন জলাভূমি সংরক্ষণ, এটাও ঠিক। যে বাসেলস সম্মেলন বলছে কীটনাশক ও শিল্প রাসায়নিক, এই বিষয়ের উপর ওই বাসেল সম্মেলনটা হয়েছিল, কিন্তু এটা ভুল বলছে। এই বিষয়ের জন্য বাসেল সম্মেলনটা হয় কি জন্য, ওই যে তোমার হচ্ছে বিপজ্জনক যে বজ্র পদার্থগুলো, সেই বজ্র পদার্থ নিয়ে তার বিরুদ্ধে একটা এই বাসেল সম্মেলনটা হয়, এটা ভুল বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 2 3 সঠিক, মানে তিনটে এখানে আমরা সঠিক, তিনটে সঠিক, কেবলমাত্র তিনটে সঠিক। দেখো এখানে বলছে সমস্ত 3টি জোড়া, এখানে সমস্ত 3টি জোড়া বলতে এখানে 4টে জোড়া আছে, তার মধ্যে আমরা বলবো এই 3টে জোড়া, মানে তুমি বিষয়টা বুঝে নাও তাহলে হবে। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে এশিয়ান গেমসের 1982 সংস্করণের আয়োজক ছিল কোন দেশ? 1982 সালে এশিয়ান গেমস কোথায় হয়? ভারতে হয়, অপশন 1 আমাদের সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখো, বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক প্রকাশিত ন্যাশনাল ওয়ার্কিং প্ল্যান কোড 2023 কিসের সাথে, মানে কিসের জন্য, কিসের সাথে সম্পর্কিত, বা এটা কিসের জন্য করা হয়েছিল আর কি। তাহলে এখানে মনে রাখবে যে বনের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং নতুন পদ্ধতি বিকাশের জন্য এই তোমার হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক প্রকাশিত এই তোমার ন্যাশনাল ওয়ার্কিং প্ল্যান কোড 2023টা চালু করা হয়েছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেনটা বলছে যে সেই অনুসন্ধানকারী চিহ্নিত করুন যেটি, মানে যিনি সাধারণত ভৌগোলিক উত্তর মেরুতে পৌঁছানোর জন্য প্রথম ব্যক্তি হিসেবে কৃতিত্ব লাভ করেন। মানে কেমন ভাবে ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে দেখেছো, মধ্যা কথা এখানে বললেই হয় যে কি, যে হচ্ছে উত্তর মেরুতে পৌঁছানো প্রথম ব্যক্তি কে ছিলেন। তাহলে এখানে সঠিক হয়ে যাবে রবার্ট পিয়ারি, সঠিক উত্তর কে? রবার্ট পিয়ারি, অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে একটি শারীরিক ব্যাধি যেখানে ব্যক্তির কাছের বস্তুগুলি পরিষ্কারভাবে দেখতে পারে কিন্তু দূরের বস্তুগুলোকে ঝাপসা দেখায়, তাকে বলা হয় কি? দেখো তাহলে একটি শারীর মানে একটা রোগ আর কি, যে রোগটা চোখের একটি রোগ, আমরা তো জানি যেটা হচ্ছে কি, এখানে বলতে চাইছে চোখের একটি রোগ, যেটা হচ্ছে কাছে মানে কোনো এক ব্যক্তি কাছের কোনো বস্তুকে পরিষ্কার দেখতে পারে কিন্তু দূরের কোনো বস্তুগুলোকে ঝাপসা দেখে, সেই রোগটা হচ্ছে কি? সেই রোগটা হচ্ছে মায়োপিয়া, অপশন 2 আমাদের সঠিক উত্তর, মায়োপিয়াই তো হচ্ছে কাছের বস্তু ভালো থাকে, দূরেরটা ঝাপসা দেখা যায়। তারপর দেখো টুসু হলো ঝাড়খণ্ডের ড্যাশ মাসের শেষ দিনে শীতকালে পালিত একটি ফসল কাটার উৎসব, মনে রাখবে টুসু হচ্ছে ঝাড়খণ্ডে তোমার হচ্ছে পৌষ মাস মনে রাখবে, পৌষ, অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে টুসু হলো ঝাড়খণ্ডে পৌষ মাসের শেষের দিনে শীতকালে পালিত একটি ফসল কাটার উৎসব। চল পরের কোশ্চেনটা দেখো কি বলছে, নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীরা পরিবেশিত হয়েছিল, দেবদাসীদের দ্বারা আর কি পরিবেশিত হয়েছিল, এবং এবং তাই এটি দাসিয়াত্তম শব্দটা দেখা মানেই ভারতনাট্যম। আমি তো আগেই বলেছি যে দাসিয়াত্তম নামে পরিচিত ভারতনাট্যম। তারপরে আরেকটা জিনিস তুমি দেখে ওইটা বলতে পারতে যে এখানে তামিলনাড়ুর কথা বলছে, তার মানে এইগুলোর মধ্যে তুমি তো অটোমেটিক ভারতনাট্যম করে দেবে। দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নলিখিত কেন্দ্রায়িত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব সব থেকে কম? কোনটিতে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না? আমি তো জানি, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন আমি একটু তাড়াতাড়ি বলছি এই কারণে যাতে তোমাদের সময়টা বেশি নষ্ট না হয়, ঠিক আছে? দেখো তারপরে কোশ্চেনটা বলছে যে নিচের কোন উইং সশস্ত্র বাহিনী কৌশলগত ল্যান্ড রেডিও সংগ্রহের জন্য IDEX এর সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত করেছে? মনে রাখবে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী হচ্ছে তোমার ভারতের সেনাবাহিনী উইং সশস্ত্র বাহিনী কৌশলগত তোমার হচ্ছে এই ল্যান্ড রেডিও সংগ্রহের জন্য IDEX এর সঙ্গে একটা চুক্তি করেছে। পরে কোশ্চেনটা দেখো কি বলছে, নিচের কোন বইটি বলছে CF অ্যান্ড্রুজ দ্বারা রচিত? অ্যান্ড্রুজের দ্বারা রচিত কোন বইটি? এখানে তুমি যদি সঠিকটা দেখো যে এই যে ইন্ডিয়ান রেনেসার্স, অপশন 1 রয়েছে। এই ইন্ডিয়ান রেনেসার্স কার লেখা? CF অ্যান্ড্রুজের লেখা ইন্ডিয়ান রেনেসার্স, মনে রাখবে অপশন 2 আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, বলছে নিচের কোনো ব্যক্তি উদ্বোধনী মোটো জিপি ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছে, মানে কোন ব্যক্তি আর কি তোমার এই মোটো জিপি ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্সটা 2023 জিতেছে? এখানে মনে রাখবে এই যে অপশন 3 দেখো, এক মিনিট বস, অপশন 3 দেখো রয়েছে কি মার্কো বেজেচি, এই যে মার্কো বেজেচি তিনিই হচ্ছেন 2023 এই মোটো জিপি ইন্ডিয়া গ্র্যান্ড প্রিক্সটা জিতেছেন। কেমন? চলো পরবর্তী প্রশ্নটা দেখো। আচ্ছা এখানে দেখো
এখানে বলছে যে একটা ছক দেওয়া রয়েছে। এবার এখানে কিছু তোমার হচ্ছে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, আর কিছু হচ্ছে মানে রাজ্যে এক সাইডের মানে এক পাশে রাজ্য রয়েছে, মিলাতে হবে। তুমি প্রথমেই দেখবা যে ইলোরাগুয়া কোথায়? মহারাষ্ট্র, তাই না? সূর্য মন্দির উড়িষ্যা, তারপরে কেওলাদেও তোমার হচ্ছে জাতীয় যে উদ্যান সেটা হচ্ছে রাজস্থানের, আর হাম্পির স্মৃতিস্তম্ভ কর্ণাটকে। তাহলে তুমি এখানে বুঝেই গেলে যে কটটা হবে 4, মানে অপশন তুমি দেখে সঠিকটা করে নেবে। ঠিক আছে, চলো। বলছে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার প্রকৃত নাম কি ছিল, যিনি 1719 থেকে তোমার হচ্ছে 1748 সাল মানে সাল পর্যন্ত আর কি শাসন করেছিল? তাহলে তিনি হচ্ছেন কে ছিলেন? তিনি হচ্ছেন, মনে রাখবে যে অপশন 3-এ দেখো রয়েছে যে রওশন আক্তার। কি বললাম? রওশন আক্তার। তিনি হচ্ছেন মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার মানে প্রকৃত নাম আর কি। ঠিক আছে, তাহলে এখানে তুমি এটা মাথায় রাখবে যে এই যে মোহাম্মদ শাহ রঙ্গিলার প্রকৃত নাম কি? রওশন আক্তার। ঠিক আছে, রওশন আক্তার হলো মোহাম্মদ শাহ রঙ্গিলার প্রকৃত নাম, যিনি হচ্ছেন কত সাল পর্যন্ত শাসন করেছে? 1719 থেকে 1748 পর্যন্ত। চলো, পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী ছিলেন, যিনি হচ্ছেন রমন ম্যাগসেসে পুরস্কারটা পেয়েছিলেন? তিনি এখানে পাবে কি? MS সুব্বলক্ষ্মী। ঠিক আছে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। দেখো, পরের কোশ্চেনটা বলছে যে যে পদার্থকে সরলতর পদার্থে ভেঙে ফেলা যায় না তাকে কি বলে? সেটা হচ্ছে মৌল। মনে রাখবে, মৌলকে তোমার হচ্ছে কি সরলতর পদার্থে ভেঙে ফেলা যায় না। ঠিক আছে, মানে মৌল নয়, মানে এখানে বলতে চাইছে কোনো একটা পদার্থকে সরলতর পদার্থে ভেঙে ফেলা যায় না, সেটাই হচ্ছে মৌল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো, বলছে মের্সের তোমার হচ্ছে 2023-এ কস্ট অফ লিভিং সমীক্ষা রিপোর্ট অনুসারে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতে প্রবাসীদের জন্য সব থেকে ব্যয়বহুল শহর? সেটা হচ্ছে মুম্বাই। কি বললাম? তুমি মনে রাখবে যে লিভিং সমীক্ষা রিপোর্ট অনুসারে তোমার হচ্ছে ভারতের যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোর মধ্যে প্রবাসীদের সব থেকে ব্যয়বহুল শহর হলো এই মুম্বাই। ব্যাস, এইভাবে মাথায় রেখে দেবে। দেখো, 1928 থেকে 56 সাল পর্যন্ত ভারতের হকি খেলায় ড্যাশ টানা ম্যাচ জিতে ড্যাশ টানা অলিম্পিক স্বর্ণপদক জিতেছে। মনে রাখবে, 1928 থেকে 56 সাল পর্যন্ত ভারত হকি খেলায় টানা 6 টানা ম্যাচ জিতে হচ্ছে 24 টানা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে। ঠিক আছে, বলছে নিচের কোন বইটি হচ্ছে তোমার রাস্কিন বন্ডের লেখা নয় বলেছে? এখানে তুমি যদি অপশনগুলো দেখো, 1 মিনিট, তুমি এখানে ডাইরেক্ট বলে দেবে দাদা এই যে মিড নাইট চিলড্রেন না, সালমান রুশদির লেখা, তাহলে এটা রাস্কিন বন্ডের লেখা নয়। তার মানে বাবা এগুলো সবগুলোই সঠিক আর কি। সঠিক মানে কি? এইটা আমাদের সঠিক, যেটা নয় সেটাই জানতে চাইছি, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে জার্মান বুক ট্রেডের জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে শান্তি পুরস্কারে ভূষিত হন? তাহলে বলে ফেলো। 1961 আমাদের সঠিক উত্তর। মনে রাখবে 1961 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন জার্মান বুক ট্রেডের জন্য তোমার শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। দেখো, পরের কোশ্চেনটা বলছে যে চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা ড্যাশ সালে উত্তর পূর্ব ইরানের তোমার হচ্ছে ট্রান্সকিয়ানা আক্রমণ করেছে। এটা একটা জায়গার নাম, হ্যাঁ, ট্রান্সকিয়ানা একটা জায়গার নাম। তাহলে এটা আক্রমণ করেছিল কত সালে? মনে রাখবে তোমার হচ্ছে 1219 সালে। তাহলে চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা 1219 সালে তোমার এই ইরানের এই জায়গাটায় ট্রান্সকিয়ানা জায়গাটা আক্রমণ করেছিল। পরের কোশ্চেনটা দেখো, উৎসব সম্প্রদায় নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? মানে এক পাশে উৎসব রয়েছে, এপাশে উৎসব, এপাশে সম্প্রদায়, আবার কোন জোড়াটা সঠিকভাবে মিলছে সেটা তোমাকে বলতে বলেছে। দেখো, প্রথম অপশনটা তুমি যদি দেখো, লোসার উৎসবটা মনপো উপজাতিরা পালন করে, এটা একদম ঠিক বলছে। হর্নবিল উৎসবটা, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাও আমি কোশ্চেনগুলো মানে এগুলো দেখো যে কেন ভুল। হর্নবিল উৎসবটা বোডোরা পালন করে না। হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের উৎসব, নাগা উপজাতিরা পালন করে। ঠিক আছে, তাহলে এখানে যদি নাগা হলে সঠিক হতো। তবে দেখো গড়িয়া, গড়িয়া হচ্ছে কোলরা পালন করে না। গড়িয়া হচ্ছে ত্রিপুরার একটা উৎসব, আর ত্রিপুরার তোমার এক নৃতাত্ত্বিক গোষ্ঠীরা এই গড়িয়া উৎসবটা পালন করে। আর দেখো, চাঁদলাহ উৎসব কার্বিরা পালন করে না। চাঁদলাহ উৎসবটা হচ্ছে পালন করে কোথায়? চাঁদলাহ উৎসব সিকিমের উৎসব। এটা হচ্ছে তোমার হচ্ছে সিকিমের লেপচা সম্প্রদায়ের দ্বারা আর কি পালিত হয় এই লাহ উৎসবটা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে দেখো কি বলছে। বলছে ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত মানে সংক্রান্ত বিধান হচ্ছে? একদম সহজ একটা কোশ্চেন, যে কোন অংশে? নবম অংশে আমরা পঞ্চায়েতের সংক্রান্ত বিধানগুলো দেখতে পাই, নবম অংশে। ঠিক আছে, অপশন 2 এখানে তার সঠিক উত্তর। কেমন? চলো পরের কোশ্চেনটা বলছে কি দেখো, নিচের কোন রাসায়নিক পদার্থটি হচ্ছে পিঁপড়েরা কামড়ালে মানুষের ত্বকে, মানে পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে সেটা তোমাকে জানতে চেয়েছে আর কি। পিঁপড়ের হুলে কি থাকে? মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকে। তাহলে সেটা সংকেত কি? CH2, এই CH2 O2। ঠিক আছে, মনে রাখবে CH2O2 হচ্ছে তোমার হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। চলো পরের কোশ্চেনটা বলছে কার নেতৃত্বে কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল?
চারজন ব্যক্তি রয়েছে, এমনজন ব্যক্তির মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর? দেখো সিংহরায়, হ্যাঁ সিংহরায় তো কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। আর একজন মনে রাখবে এই যে তোমার হচ্ছে দেখো 4 নম্বরে যে অপশানে রয়েছে যে বিনরে মানকি এই ব্যক্তিও কিন্তু কোল বিদ্রোহের নেতৃত্ব দেয়। তার মানে এই 2 ব্যক্তি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা অপশান দেখলে পরে অপশান দেখো, অপশনে হ্যাঁ এই দেখো অপশান 2 রয়েছে, 1 এবং 4 উভয়। চলো আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি অ্যাঞ্জেল বিনিয়োগকারীকে সব থেকে ভালোভাবে বোঝায়? সেটা এখানে সঠিক উত্তর হবে যে একটি প্রাইভেট স্টার্টআপ বিনিয়োগকারী তোমার হচ্ছে এই অ্যাঞ্জেল বিনিয়োগকারীকে সব থেকে ভালোভাবে বোঝায়। এইসব কোশ্চেন কিন্তু বাস তোমাকে অপশনগুলো দেখে কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? হ্যাঁ, এই টাইপের কিছু আনকমন কোশ্চেন কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে, 4-5টা তুমি এরকম টাইপের কোশ্চেন পাবেই। পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে নিচের কোনটি ফাইলাম অ্যাস্কেল মিনথেস, হ্যাঁ কি বলছে, ফাইলাম অ্যাস্কেল মিনথেস এর উদাহরণ কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর যদি দেখো অপশন 4 আমাদের সঠিক উত্তর যে অ্যাসকারিস। কি হবে? অ্যাসকারিস, অপশন 4 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে পরের প্রশ্নটা কি বলছে যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া 2023 সালে 31শে আগস্ট উৎকেলা বিমানবন্দরে উদ্বোধন করেছিলেন। তাই এই উৎকেলা বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত সেটাই তোমাকে এখানে জানতে হয়েছে। মনে রাখবে এই উৎকেলা বিমানবন্দরটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত, অপশন 2 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে বলছে তারিখ আন্তর্জাতিক দিবস। তারিখ আন্তর্জাতিক দিবস বলতে একদিকে তারিখ আর একদিকে আন্তর্জাতিক দিবস। এবার কোন জোড়াটা সঠিক সেটা তোমাকে জানতে হবে। দেখো 22শে মার্চ কি জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস পালিত হয়? একদম ঠিক, 22শে মার্চ তোমার জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবসটা পালিত হয়। আর এখানে বলছে 22শে মে বিশ্ব জল দিবস, তো আমরা জানি 22শে মে হচ্ছে বিশ্ব জল দিবস। আমরা দুটোই ঠিক, আমরা অপশন 2 সঠিক করে দিয়ে চলে আসবো যে 1 এবং 2 উভয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে যে ভারতের রাজনীতির অপরাধীকরণ অধ্যয়নের জন্য ভারত সরকার কোন কমিটিটা গঠন করেছে? এখানে মনে রাখবে এই যে ভোহরা, ভয়কার হ রয়াকার, ভোহরা কমিটি, এই কমিটির নাম মনে রাখবে। হ্যাঁ, যে ভারতের রাজনীতির অপরাধীকরণ অধ্যয়নের জন্য ভারত সরকার এই ভোহরা কমিটিটি গঠন করেছিল। চলো পরের প্রশ্ন বলছে কি, বলছে নিচের কোনটি তাপ স্থানান্তরের একটা পদ্ধতি? তাহলে নিচের কোনটি তাপ স্থানান্তরের পদ্ধতি কোনটা? তুমি যদি এই 3টে অপশন এখানে দেখো, দেখো পরিবাহিতা রয়েছে একটা, আর হচ্ছে পরিচলন রয়েছে, আর এটা হচ্ছে প্রতিফলন রয়েছে। তাহলে এখানে তাপ স্থানান্তরের পদ্ধতি হচ্ছে পরিবাহিতা আর পরিচলন, কিন্তু প্রতিফলন নয়। ঠিক আছে, প্রতিফলন নয়, পরিবাহিতার পরিচলন। তাহলে আমরা বলবো 1 আর 2 সঠিক, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে ড্যাশ ব্যয়ের প্রধান ক্ষেত্রগুলি হলো সুদ প্রদান, প্রতিরক্ষা, পরিষেবা, ভর্তুকি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন 4 যে পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের প্রধান ক্ষেত্রগুলি হলো সুদ প্রদান, প্রতিরক্ষা, পরিষেবা, ভর্তুকি। পরের প্রশ্ন বলছে কোন শাস্ত্রীয় নৃত্য সাধারণত বিষ্ণুর নারী অবতারের গল্প বর্ণনা করে? মনে রাখবে যে মোহিনী অত্তম। কি বললাম? অপশন 4 দেখো রয়েছে মোহিনী অত্তম। এই শাস্ত্রীয় নৃত্যটা সাধারণত তোমার কি যে বিষ্ণুর নারী অবতারের গল্পটা বর্ণিত করে। তারপরে বলছে ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্যটি ড্যাশের সংবিধান থেকে অনুসরণ করা। মনে রাখবে অপশন 1 যে ব্রিটেন, ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্যটি ব্রিটেনের সংবিধান থেকে অনুসরণ করা। তারপরে দেখো বলছে সাবিত্রী ভাই তার স্বামী হচ্ছে জ্যোতিরাও ফুলের সাথে পুনেতে ভারতের প্রথম বালিকা বিদ্যালয়গুলির একটি ভিত আর কি প্রতিষ্ঠা করেন। তাই সেটা জানতে হয়েছে যে কত সালে তিনি এটা করেছিলেন। তাহলে মনে রাখবে যে সঠিক উত্তর যে 1848 সালে। কি বললাম? 1848 সালে সাবিত্রীবাই এবং তার স্বামী হচ্ছে জ্যোতিরাও ফুলে দুজন মিলে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। তারপরে দেখো বলছে গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ইকোসিস্টেম ব্যতীত পৃথিবীর সমস্ত খাদ্যতন্ত্রের মধ্যে সূর্যই একমাত্র শক্তির উৎস। শক্তি খাদ্য শৃঙ্খলায় পরবর্তী কোনটি আসে? তাহলে সূর্যের পরে কি আসছে? এখানে তৃণভোজী মানুষ, মাংসাশী আর গাছপালার মধ্যে সূর্যের সৌরশক্তির পরে আসছে গাছপালা, তাই না? অপশন 3 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে একটি বিল তোমার হচ্ছে আইনে প্রণীত হয় না যদি না এটি ড্যাশের সম্মতি পায়। তাহলে সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতি। দেখো রাষ্ট্রপতির সম্মতি না পেলে কিন্তু হবে না। তাহলে মনে রাখবে যে ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে একটি বিল আইনে তোমার হচ্ছে পরিণত হয় না যদি না সে রাষ্ট্রপতির সম্মতি পায়। তারপরে বলছে যে ইন্সপেক্টর জেনারেল সীমা ধুন্দিয়া সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কোন সেক্টরের নেতৃত্বে থাকবেন, যা 2022 সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর বিহার সেক্টর, অপশন 1 আমাদের সঠিক উত্তর। তারপরে বলছে দেখো ড্যাশ সালে বাবর পানিপথে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল বলে ফেলো। একদম সহজ একটা প্রশ্ন যে 1526 সালে বাবর পানিপথের হচ্ছে তোমার প্রথম যুদ্ধেই ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল।
তোমরা দেখো বলছে ভারতের ফুড কর্পোরেশন সরকার ঘোষিত ড্যাশ কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, যে ন্যূনতম সমর্থন মূল্যটা। অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে ভারতের ফুড কর্পোরেশন সরকার ঘোষিত ন্যূনতম সমর্থন মূল্য কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করে। প্রোপাইনের রাসায়নিক সূত্র কি বলে ফেলো। প্রোপাইনের রাসায়নিক সূত্র দেখো অপশন 2 রয়েছে যে C3H4। মনে রাখবে যে প্রোপাইনের রাসায়নিক সূত্র হলো C3H4। তারপরে বলছে যৌন নিপীড়ন, যৌন হয়রানি এবং পর্নোগ্রাফির অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য বিশেষ আদালত আইন, যা ড্যাশ নামে পরিচিত, সেটা মনে রাখবে যে অপশন 1 রয়েছে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখো। বলছে নিচের কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, বলে ফেলো। একদম সহজ একটা কোশ্চেন, MS স্বামীনাথন। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় ক্রীড়াবিদ সোমদেব বর্মন নিচের কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে সোমদেব বর্মন তিনি হচ্ছেন লন টেনিসের সঙ্গে যুক্ত। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে বিশ্বের প্রায় ড্যাশটি দেশ বর্তমানে WTOর সদস্য 2014 অনুযায়ী জানতে চেয়েছে। 2014 সাল অনুযায়ী দেখো 2023-এর তোমার হচ্ছে পরীক্ষায় কিন্তু 2014 সালের প্রশ্ন জানতে চাইতে পারে। তার জন্য মনে রাখবে 2014 অনুযায়ী 160 আর বর্তমানে 164 দেশ সদস্য দেশ। ঠিক আছে, নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে হচ্ছে কোনটি দেশের সবথেকে দরিদ্র রাজ্য, সেটা তোমাকে জানতে হয়েছে। মনে রাখবে যে নীতি আয়োগ দারিদ্র্য সূচক 2021 অনুযায়ী বিহার হলো সবচেয়ে দরিদ্র রাজ্য। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে হোলি হলো রঙের উৎসব যা হিন্দু ড্যাশ মাসে পালিত হয়। তাহলে হোলি হচ্ছে ফাল্গুন। মনে রাখবে অপশন যদি তুমি দেখো অপশন 4 রয়েছে ফাল্গুন মাসে। কি বললাম, হোলি হলো রঙের উৎসব জানোই, যা হিন্দু মাসে তোমার হচ্ছে ফাল্গুন মাসে কি হয়, পালিত হয়। ঠিক আছে, দেখো তারপরে বলছে 2022 সালে নভেম্বর মাস পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের মহারাষ্ট্রের রাজ্যপাল ছিল। তাহলে 2022-এর কথা বলছে, তখন ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল কে ছিল, মনে রাখবে ভগৎ সিং কোশিয়ারি। আর বর্তমানে কথাটা যদি জিজ্ঞাসা করে, মনে রাখবে বর্তমানে হচ্ছে মহারাষ্ট্রের রাজ্যপাল রয়েছে রমেশ বৈশ্য। ঠিক আছে, আর যদি মুখ্যমন্ত্রীর কথা বলে, তোমার মুখ্যমন্ত্রী বর্তমানে আছেন একনাথ সিং। হ্যাঁ, একনাথ সিং না সিন্দে এরকম একটা কিছু হবে হয়তো। হ্যাঁ, দেখে নিও, একনাথ সিন্দে মনে হয় না। হ্যাঁ, সেরকম কিছুই। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। বলছে কোন স্থানের চাপের বণ্টন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থাকে প্রভাবিত করে। তাহলে সেটা হচ্ছে মনে রাখবে মধ্য ও পশ্চিম এশিয়া। কি বললাম, মধ্য ও পশ্চিম এশিয়া স্থানের চাপের বণ্টন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থাকে প্রভাবিত করে। বলছে কেরালার কালামান্ডালাম থেকে তোমার হচ্ছে কালরাত্নাম 2016 এবং কেরালা তোমার সঙ্গীত নাটক একাডেমি থেকে কালশ্রী 2011 ড্যাশকে পুরস্কৃত করা হয়। তার মানে এখানে বলতে চাইছে যে কে এই দুটো পুরস্কার পেয়েছে। এই যে তোমার হচ্ছে কেরালার কালামান্ডানাম থেকে আর কি এই যে কালরাত্নাম, আর এদিকে হচ্ছে কালশ্রী, এই দুটো পুরস্কার একটা 16তে একটা 11তে কে পেয়েছে। সঠিক উত্তর মনে রাখবে এই যে অপশন 3 রয়েছে সুনন্দা নায়ার। কে বস, সুনন্দা নায়ার। অপশন 3 আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 2022-এ প্যারা অলিম্পিক শীতকালীন গেমস কোথায় মানে ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। বলছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, চীনে। 2022-এ প্যারা অলিম্পিক শীতকালীন গেমসটা চীনে অনুষ্ঠিত হয়। কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান DNA থাকে। তাহলে বলে ফেলো সঠিক উত্তর, যে নিউক্লিয়াস বস। অপশন 2 আমাদের সঠিক উত্তর, যে কোষের বংশগত উপাদান DNA থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, বলছে যে দেখো তারপরে বলছে সাগর পরিক্রমার চতুর্থ পর্বটা, যেটা 2023 সালের মার্চ মাসে চালু করা হয়েছিল। তা এই সাগর পরিক্রমা এই চতুর্থ পর্বটা, এই প্রকল্পের উদ্দেশ্যটা কি। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জেলেদের অর্থনৈতিক উন্নয়ন। কি বললাম, জেলেদের অর্থনৈতিক উন্নয়নের জন্যই তোমার এই সাগর পরিক্রমার চতুর্থ পর্বটা, যেটা 2023 সালে মার্চ মাসে চালু হয়েছিল। বলছে একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া ড্যাশ নামে পরিচিত। তাহলে একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া প্রশমন বিক্রিয়া নামে পরিচিত। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2023 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় মালিকানাধীন শক্তি সংস্থার SJVN এর 1000 মেগাওয়াট বিকানের সৌরবিদ্যুৎ প্রকল্প। এখানে তুমি জাস্ট এত কিছু নাম মনে রেখে তুমি জাস্ট মনে রাখবে যে রাজস্থানের জয়পুরের সৌরবিদ্যুৎ প্রকল্পটা চালু করেছে কে। নিম্নে সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু। অপশন 4 আমাদের সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু। কেমন, চল। আচ্ছা দেখো, রুক্মণী দেবী বলছে ওরল্যান্ডের নৃত্যের কোন ধারার একজন বিখ্যাত প্রবক্তা ছিলেন। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে রুক্মণী দেবী, তিনি হচ্ছেন কি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ঠিক আছে,
আচ্ছা, তারপর দেখো 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যে লিঙ্গানুপাত সব থেকে কম? বলে ফেলো। তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী আমরা জানি যে হরিয়ানা রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে কম। বলছে রাউত রাউত নাচা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। তাহলে রাউত এই নৃত্যটা কোথাকার? ছত্তিশগড়, অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর, যে এই রাউত নাচ হলো ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। বলছে জাতীয় আয় পরিমাপের জন্য পণ্য পদ্ধতিতে আমাদের মধ্যবর্তী পণ্যের মূল্য ড্যাশ পর্যন্ত কাটাতে হবে। সেটা সঠিক উত্তর কী হবে? যে দ্বিগুণ গণনা এড়ানো পর্যন্ত কাটাতে হবে। কি বললাম? জাতীয় আয় পরিমাপের জন্য পণ্য পদ্ধতিতে আমাদের মধ্যবর্তী পণ্যের মূল্য দ্বিগুণ গণনা এড়ানো পর্যন্ত কাটাতে হবে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি আর্থিক আপাতকালীন পরিস্থিতির জন্য ভারতের রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত? তাহলে এখানে অপশনগুলো দেখলে সঠিক উত্তর অপশন 4, যে ধারা 360 360 নং ধারা ভারতের রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত, যেটা আর্থিক আপাতকালীন জন্য ব্যবহার করা আর কি, জানোই। তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে যে বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ভারতের নিচের কোন শহরে অবস্থিত? মনে রাখবে যে বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এটা হচ্ছে ভারতের, মনে রাখবে, ব্যাঙ্গালোরে। কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে অবস্থিত। তারপরে বলছে ড্যাশ গাছ এবং গুল্মের কৃষিকার্যের একটি রূপ হিসাবে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে, মনে রাখবে যে আরবরি কালচার। কি বললাম? আরবরি কালচার হলো গাছ এবং গুল্মের কৃষিকার্যের একটি রূপ হিসাবে পরিচিত, ব্যবহৃত হয় নয়, পরিচিত। বলছে ভারতীয় আমেরিকান নীতি বিশেষজ্ঞ ড্যাশ জুলাই 2023 সালে মার্কিন অর্থ সংস্থার ডেপুটি চিফ এক্সিকিউটিভ হিসাবে মানে অফিসার হন। তিনি হচ্ছেন কে? তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে এই যে অপশন 3 রয়েছে, দেখো নিশা বিশওয়াল। কি বললাম? নিশা বিশওয়াল। তিনি হচ্ছেন ভারত আমেরিকান নীতি বিশেষজ্ঞ। 2023 জুলাইয়ে তোমার হচ্ছে মার্কিন অর্থ সংস্থার ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হন। ঠিক আছে। তারপরে দেখো বলছে ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম স্থানটা কোথায় সেটা তোমাকে জানতে চাই। তাহলে মনে রাখবে ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গমের স্থানটা হচ্ছে দেবপ্রয়াগ। কি বললাম? অপশন 3 আমাদের সঠিক উত্তর, দেবপ্রয়াগে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের মধ্যে কে রাহনুমাই মজদায় স্নান সভার প্রতিষ্ঠার সদস্য ছিলেন না? তাহলে এখানে মনে রাখবে চারটের মধ্যে অপশন 1 আমাদের সঠিক উত্তর, যে মানবেন্দ্র নাথ রায়। কি বললাম? মানবেন্দ্র নাথ রায়, যিনি রাহনুমাই মজদায় স্নান সভার প্রতিষ্ঠা ছিলেন না। এই সব প্রশ্ন বস পরীক্ষায় চলে আসলে 2 নাম্বার, সেই জন্য বলছি একটু কষ্ট হলেও কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। দেখো আকবরের পর ভারতে মুঘল রাজবংশের সিংহাসনে নিম্নলিখিতের মধ্যে কে বসেছে? বলে ভালো একদম সহজ, যে আকবরের পরে কে বসে? জাহাঙ্গীর বসে, তাই না? দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটা এখানে 2 তালিকা রয়েছে, তোমার হচ্ছে তালিকা 2 তোমাকে এখানে মিলাতে বলছে যে কোনটার সঙ্গে কোনটা সঠিকভাবে মিলছে। দেখো সেক্সট্যান্ট প্রথমে আছে, সেক্সট্যান্ট। তাহলে সেক্সট্যান্টের সঙ্গে তোমার কোনটা মিলবে? তুমি যদি দেখো সেক্সট্যান্টের সঙ্গে মিলবে, এটা হচ্ছে দেখো দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কোণ হ্যাঁ এইটাই অপশন 1 মিলে যাচ্ছে, যে সেক্সট্যান্ট হচ্ছে দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কোণ পরিমাপ করে। তারপরে দেখো ইউডোমিটার। ইউডোমিটারটা হচ্ছে কি বলো? ইউডোমিটার হচ্ছে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়। তাহলে ইউডোমিটার দ্বারা বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা হয়, মনে রাখবে। আর থার্মোপাইপ, থার্মোপাইপ কি কাজে লাগে? থার্মোপাইপ হচ্ছে তোমার অল্প পরিমাণে দীপ্তিমান তাপ প্রবাহ মানে পরিমাপ করে আর কি, মনে রাখবে। এই যে অপশন 2, যে অল্প পরিমাণে দীপ্তিমান তাপ পরিমাপ করে থার্মোপাইপ। তাহলে এটা কি হবে? যে পাইরোমিটার হচ্ছে কি একটি পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করে। ঠিক আছে। তাহলে পাইরোমিটার হচ্ছে একটি পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করে। তাহলে এবারে সঠিক উত্তর কোনটা হবে একটু দেখে নিও। দেখো মহাবলীপুরম স্মৃতিস্তম্ভগুলি ড্যাশ রাজবংশীয় স্থাপত্যে নির্মিত হয়েছিল। তাহলে এখানে বলে ফেলো যে মহাবলীপুরম তোমার হচ্ছে স্মৃতিস্তম্ভগুলি কোন রাজবংশের স্থাপত্যে আর কি নির্মিত হয়? পল্লব। কি বললাম? অপশন 2 আমাদের সঠিক উত্তর, পল্লব রাজবংশের আমলে আর কি। তারপরে দেখো বলছে কোলেসিস্ট্রোকিনিন হলো মানুষের মধ্যে ড্যাশ দ্বারা নিঃসরিত একটি হরমোন। মনে রাখবে এই যে কোলেসিস্ট্রোকিনিন হলো মানুষের মধ্যে তোমার হচ্ছে এই যে ডুডেনাম। অপশন 4 এখানে সঠিক উত্তর, যে ডুডেনাম দ্বারা নিঃসরিত একটি হরমোন। তারপরে দেখো বাস্কেটবল কোর্টকে কি বলা হয়? বলে ফেলো। বাস্কেটবল কোর্টকে মনে রাখবে আদালত বলা হয়। কি বললাম? অপশন 2 আমাদের সঠিক উত্তর, আদালত। বাস্কেটবল কোর্টকে আদালতও বলা হয়। তারপরে বলছে কোন দেশ 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করবে? জানোই যে ফ্রান্স 2024। অপশন যদি দেখি 4 আমাদের সঠিক উত্তর। কেমন? অপশন 4 এখানে সঠিক উত্তর, যে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসটা ফ্রান্স আয়োজন করবে। তারপরে দেখো নিচের কোন ধারাতে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতার কথা তোমার উল্লেখ করা হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তুমি যদি দেখো তাহলে অপশন দেখো 4 নম্বর আমাদের সঠিক উত্তর, 16 নং ধারা। মনে রাখবে 16 নং ধারায় সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে তোমার সুযোগের সমতার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে রাষ্ট্রপতি নির্বাচনের সময় অংশগ্রহণ করবে না? তাহলে এখানে মনে রাখবে যে রাষ্ট্রপতি নির্বাচন করার সময় তোমার এই যে রাজ্য বিধান পরিষদের
নির্বাচিত সদস্যরা আর কি নির্বাচন করবে না, ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচনের সময় আর কি। বলছে লোকসভার প্রিসাইডিং অফিসারকে ড্যাশ বলা হয়, মনে রাখবে লোকসভার প্রিসাইডিং স্পিকার মানে অফিসারকে তোমার স্পিকার বলা হয়, কি বলে স্পিকার, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার মানে শিক্ষার অধিকার যুক্ত করেছে, তাহলে এখানে মনে রাখবে কত নং সংবিধান সংশোধনী, সেটা হচ্ছে 86তম, মনে রাখবে অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে 86তম সাংবিধানিক সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার যুক্ত করেছে। নিচের কোন কাজ স্থানীয় সংস্থার এখতিয়ারের আওতায় পড়ে না, বলে ফেলো যে অপশন অনুযায়ী তুমি এখানে সঠিক উত্তর করে ফেলো যে আইন ও শৃঙ্খলা, মনে রাখবে আইন ও শৃঙ্খলা স্থানীয় সংস্থার এখতিয়ারের আওতায় পড়ে না, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় সংবিধানের কোন ভাগ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে মনে রাখবে অষ্টম খণ্ড বা অষ্টম ভাগ হলো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত, তাহলে আমরা যদি দেখি অপশন 3 আমাদের সঠিক উত্তর। কেমন? বলছে সিদ্ধান্ত ভবিষ্যতে আইন প্রণয়নের ভিত্তি হওয়া উচিত, এই উক্তিটি কার, মনে রাখবে সিদ্ধান্ত ভবিষ্যতে আইন প্রণয়নের ভিত্তি হওয়া উচিত, এই উক্তিটি ডক্টর বি আর আম্বেদকর, কি বললাম ডক্টর বি আর আম্বেদকরের, অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন বলছে কোনটি রাজ্যপাল সম্পর্কে সঠিক বক্তব্য নয়, তাহলে দেখো 4টে অপশনের মধ্যে প্রথমটা বলছে যে তিনি মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন, এটা সঠিক, হ্যাঁ পারে, মানে তিনি আর কি নিয়োগ করতে পারেন রাজ্যপাল। 2 নম্বর বলছে তিনি একজন ব্যক্তির মৃত্যুদণ্ড ক্ষমা প্রত্যাহার ও ক্ষমা করার ক্ষমতা রাখেন, এটা কিন্তু সঠিক নয়, তাই না বস? অপশন 2 এটা হচ্ছে কার রয়েছে ক্ষমতাটা, কাউকে মৃত্যুদণ্ড ক্ষমা করার ক্ষমতাটা রয়েছে রাষ্ট্রপতির, এটা কিন্তু রাজ্যপালের নয়, তাই না? এটাই আমাদের সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়তার কেন্দ্রমুখীনতার রূপ, যেখানে রাজ্যগুলির চেয়ে কেন্দ্র বেশি শক্তিশালী, তা কোন মডেলের উপর ভিত্তি করা আর কি, সেটা সঠিক উত্তর কি হবে, মনে রাখবে সেটা হচ্ছে কানাডিয়ান মডেল, অপশন 1 আমাদের সঠিক উত্তর। আচ্ছা বলছে ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়েছে, বলে ফেলো, খুবই সহজ একটা প্রশ্ন, যে 28শে জানুয়ারি 1950 ভারতের সুপ্রিম কোর্ট আর কি তোমার উদ্বোধন করা হয়েছিল, ঠিক আছে। এই প্রশ্ন বলছে ভারতীয় অর্থনীতির যখন উদারীকরণ হয়েছিল তখন প্রধানমন্ত্রী কে ছিল, তাহলে সঠিক উত্তর কি হবে, যে ভারতীয় অর্থনীতির যখন উদারীকরণ হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও, কি বললাম, অপশন 2 আমাদের সঠিক উত্তর, নরসিংহ রাও। চলো পরের প্রশ্নটা দেখো, বলছে নিচের কোনটি পরোক্ষ কর, দেখো তাহলে এখানে 4টে অপশন কি কি রয়েছে দেখে নিয়ে সঠিক উত্তরটা বলো, যে পরোক্ষ কর কোনটি, এখানে মনে রাখবে যে আবগারি শুল্ক না, এটা হচ্ছে পরোক্ষ কর, কি বললাম, আবগারি শুল্কটা হচ্ছে পরোক্ষ কর, অপশন 2 আমাদের সঠিক উত্তর। এই যে মূলধন লাভ, সম্পদ কর, এগুলো সবই প্রত্যক্ষ কর। কেমন? বলছে স্বর্ণ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত, একদম খুবই সহজ সরল একটা প্রশ্ন, স্বর্ণ বিপ্লব হলো উদ্যান পালন এবং মধুর সাথে সম্পর্কিত, কি বললাম, স্বর্ণ বিপ্লব উদ্যান পালন এবং মধুর সাথে সম্পর্কিত, অপশন 4 আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে জাতীয় আয় বলা হয়, তাহলে এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনটিকে জাতীয় আয় বলা হয়, মনে রাখবে যে উৎপাদন ব্যয়, কি বললাম, উৎপাদন ব্যয়ে এনএনপি, অপশন 3 আমাদের সঠিক উত্তর, উৎপাদন ব্যয় এনএনপি হলো জাতীয় আয়, মানে জাতীয় আয়ও বলা হয়ে থাকে এটাকে। বলছে কোন বেকারত্বকে কিছু পরিমাণ পর্যন্ত অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, মনে রাখবে যে ঘর্ষণজনিত বেকারত্ব, কি বললাম, ঘর্ষণজনিত বেকারত্বকে কিছু পরিমাণ পর্যন্ত অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। বলছে ভারতে একজন ব্যক্তি যদি ড্যাশ দিনের জন্য কাজ করেন তবে তাকে কর্মরত ব্যক্তি বলা হবে, তাহলে ভারতে একজন ব্যক্তি যদি 273 দিন, কি বললাম, অপশন 3 দেখো রয়েছে 273 দিন যদি কোনো ব্যক্তি কর্মরতভাবে কাজ করেন, তাহলে তাকে আমরা বলতে পারি যে সেই ব্যক্তি হলো কর্মরত ব্যক্তি, ঠিক আছে। বলছে দেখো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, বলে ফেলো, পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে, অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। সম্প্রতি ভারত সরকার দ্বারা স্থাপিত মুদ্রা ব্যাংকের কাজ কি, তাহলে এখানে মনে রাখবে সম্প্রতি ভারত সরকার দ্বারা স্থাপিত এই মুদ্রা ব্যাংকের কাজ হলো ক্ষুদ্র উদ্যোগকে, দেখো অপশন 4 রয়েছে যে ক্ষুদ্র উদ্যোগকে ঋণ ও অর্থ প্রদান করা, কি বললাম, ক্ষুদ্র উদ্যোগকে ঋণ ও অর্থ প্রদান করাই হলো ভারতের তোমার হচ্ছে এই মুদ্রা ব্যাংকের কাজ। দেখো বলছে কোনো দেশের অর্থ প্রদানের ভারসাম্য অন্তর্ভুক্ত থাকে ড্যাশে, তাহলে এখানে মনে রাখবে যে কোনো দেশের অর্থ প্রদানের এই ভারসাম্যটা, এখানে দেখো অপশন 1 রয়েছে পণ্য পরিষেবা বাণিজ্য, 2 রয়েছে মূলধন প্রাপ্তি ও প্রদান, মনে রাখবে এই দুটোই আমাদের সঠিক উত্তর হবে, যে কোনো দেশের অর্থ প্রদানের ভারসাম্য অন্তর্ভুক্ত থাকে পণ্য পরিষেবা বাণিজ্যের হাতে এবং মূলধন প্রাপ্ত প্রদানের হাতে, অপশন
1 আর 2ও সঠিক, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সঠিক উত্তরটা হবে অপশন 4, যে 1 এবং 2 উভয়ই সঠিক। বুঝতে পারলে? তারপর দেখো, নিম্নলিখিত কোন আর্থিক উপায়কে প্লাস্টিক মানি বলা হয়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? মনে রাখবে ক্রেডিট কার্ড। কি বললাম? ক্রেডিট কার্ডকে তোমার হচ্ছে প্লাস্টিক মানিও বলা হয়ে থাকে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, বলছে কোন বছর ভারত চন্দ্রযান 1 উৎক্ষেপণ করেছিল? তাহলে সঠিক উত্তর কি? এখানে মনে রাখবে যে চন্দ্রযান 1টা ভারত উৎক্ষেপণ করেছিল কবে? মানে কোন বছরে? 2008 সালে। 2008 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? মানে অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে দেখো, অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেছিল? বলো, অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেছিলেন? মনে রাখবে যে নারিনদেব কাপানি। অপশন 2 আমাদের সঠিক উত্তর। নারিনদেব কাপানি তিনি অপটিক্যাল ফাইবারটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? তারপর দেখো, 1975 সালে ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি চালু হয়েছিল? 1975 সালের কথা বলছে আর ভারতের প্রথম স্যাটেলাইটের কথা বলছে, সেটা তাহলে হবে আর্যভট্ট। অপশন 3 আমাদের সঠিক উত্তর, আর্যভট্ট। তারপরে দেখো, বলছে অ্যাস্ট্রোস্ট্যাট, হ্যাঁ অ্যাস্ট্রোস্যাট ভারতের প্রথম কি? তাহলে এই যে অ্যাস্ট্রোস্যাট, এটা ভারতের প্রথম কি? মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। অপশন 3 আমাদের সঠিক উত্তর, মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। তারপর দেখো, বলছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের কৌশলগুলি নিচের কোনটিকে উৎসাহিত করে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যে জন্মগত অসমতা। কি ঠিক আছে? সঠিক উত্তর অপশন 2, যে জন্মগত অসমতা হলো তোমার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের কৌশলগুলোকে উৎসাহিত করে। ঠিক আছে? অপশন 2 এখানে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি বলছে? যে নিচের কোনটি গড পার্টিকেল নামে পরিচিত? তাহলে এখানে তুমি যদি অপশনগুলো দেখো, সঠিক উত্তরটা হবে যে দেখো হিগস বোসন। কি বললাম? হিগস বোসন। অপশন 3 আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন কি বলছে? যে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম, যাকে সংক্ষেপে IRNSS বলা হয়, তা বলছে এই যে IRNSS এর অপারেশনাল নাম কি? মনে রাখবে এর অপারেশন নাম ছিল NAVIC। ঠিক আছে? এইটা অপশন 3 আমাদের সঠিক উত্তর, NAVIC। ঠিক আছে? দেখো পরেরটা কি বলছে? যে দীর্ঘমেয়াদী বিবর্তন শব্দটি সম্পর্কিত ড্যাশ। তাহলে এখানে মনে রাখবে দীর্ঘমেয়াদী বিবর্তন সম্পর্কিত শব্দটি হলো ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। কি বললাম? ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছি নিচের কোনটি PSLV সম্পর্কিত ভুল তথ্য? তাহলে PSLV সম্পর্কিত ভুল তথ্য কোনটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে দেখতে হবে যে প্রথম অপশনে বলছে এটিকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বলে। একদম ঠিক। বলছে এটি প্রথম ভারতীয় লঞ্চ ভেহিকেল যা লিকুইড স্টেজ দ্বারা সজ্জিত ছিল। এটাও ঠিক বলছে। তারপরে যদি 1 মিনিট, 3 নম্বরটা কি বলছে দেখো। 3 নম্বরটা বলছে PSLV ভারতের 3য় প্রজন্মের লঞ্চ ভেহিকেল। এটাও ঠিক। তারপরে দেখো 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে যে এটি প্রথম তোমার হচ্ছে 2001 সালে সফলভাবে যাত্রা করে। তার মানে এটা তো ভুল। মনে রাখবে এটি 2001 সালে না, এটা 1993 সালে 1993 সালে সফলভাবে যাত্রা করেছিল। ঠিক আছে? চলো পরের প্রশ্নটা দেখো। আচ্ছা, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আন্টার্কটিকায় ভারতের স্থায়ী ও কার্যকরী গবেষণা কেন্দ্র? তাহলে এখানে মনে রাখবে ভারতীয় ও মৈত্রী। অপশন 3 আমাদের সঠিক উত্তর। ভারতীয় এবং মৈত্রী হলো তোমার হচ্ছে আন্টার্কটিকায় ভারতের স্থায়ী ও কার্যকরী গবেষণা কেন্দ্র। কেমন? পরবর্তী প্রশ্ন বলছে সাদা ভিট্রিওয়ালের গঠনের নিচের কোন উপাদানটি পাওয়া যায়? তাহলে এখানে মনে রাখবে যে সাদা ভিট্রিওয়ালের গঠনে দস্তা বা যাকে আমরা জিঙ্ক বলি, এই উপাদানটি পাওয়া যায়। অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে ড্যাশ মানুষের দ্বারা তৈরি প্রথম সিনথেটিক ফাইবার। তাহলে এখানে মনে রাখবে যে অপশন 2 নাইলন। কি বললাম? নাইলন হলো মানুষের দ্বারা তৈরি প্রথম সিনথেটিক ফাইবার। বলছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি দাঁতের অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়? মনে রাখবে যে নাইট্রাস অক্সাইড। কি বললাম? নাইট্রাস অক্সাইড হচ্ছে তোমার দাঁতের অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে আর কি ব্যবহার করা হয়। বলছে গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর তোমার হচ্ছে নিম্নলিখিত মানে কিসের প্রতিরক্ষামূলক আবরণ প্রয়োগ করার জন্য, মানে মরিচা না ধরার জন্য কিসের প্রয়োগ করা হয়? তুমি তো জানোই, জিঙ্ক বা দস্তা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, বলছে নিউটনের প্রথম গতিসূত্রটি ড্যাশ নামে পরিচিত, বলে ফেলো। যে নিউটনের প্রথম গতিসূত্রটা জাড্যতার সূত্র নামে পরিচিত। অপশন 3 আমাদের সঠিক উত্তর, জাড্যতার সূত্র। তারপরে দেখো বলছে নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? তাহলে এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনটা ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? তুমি দেখা মাত্রই বলে দেবে লেবু দাদা। অপশন 1 আমাদের সঠিক উত্তর, তাই না? বলছে নিম্নলিখিত
কোনটি যথাক্রমে সরল লিপিড এবং যৌগিক লিপিডের উদাহরণ? তাহলে সরল লিপিড এবং যৌগিক লিপিডের কথা যদি বলি তাহলে এখানে সঠিক উত্তর হবে যে গ্লিসারাইড এবং মনে রাখবে যে ফসফোলিপিডস। কি বললাম? ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিডস হচ্ছে তোমার হচ্ছে কি সরল লিপিড এবং যৌগিক লিপিডের উদাহরণ আর কি দুটো। তারপরে দেখো বলছে লেশম্যানিয়া হলো একটি পরজীবী প্রোটোজোয়া যা ড্যাশ রোগ সৃষ্টি করে। তাহলে কি রোগ সৃষ্টি করে? এখানে মনে রাখবে যে কালাজ্বর। কি বললাম? কালাজ্বর সৃষ্টি করে তোমার এই লেশম্যানিয়া একটি পরজীবী প্রোটোজোয়া। এই প্রোটোজোয়াটা তোমার হচ্ছে এই রোগটা সৃষ্টি করে। ঠিক আছে। তারপরে দেখো যে লিউকেমিয়া নিম্নলিখিত কোষগুলির মধ্যে অস্বাভাবিক বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এখানে মনে রাখবে যে লিউকেমিয়া তোমার হচ্ছে কোনটা? এই যে শ্বেত রক্তকণিকা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। 1 মিনিট বস। যে লিউকেমিয়া শ্বেত রক্তকণিকা হচ্ছে কোষগুলোর মধ্যে অস্বাভাবিক বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে একটি ব্যাটারিতে কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? বলে ফেলো একটি ব্যাটারিতে কি? ব্যাটারিতে হচ্ছে তোমার রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তাহলে অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো। আচ্ছা, বলছে পুরুষদের বিভাগে নিক্ষিপ্ত একটি চাকতিতে ব্যবহৃত চাকতির ওজন, ব্যাস এবং ওজনটা কত সেটা তোমাকে জানতে আছে। তাহলে এখানে মনে রাখবে যে পুরুষদের বিভাগে নিক্ষিপ্ত একটি চাকতিতে ব্যবহৃত চাকতিটির ব্যাস এবং ওজন হলো 2 কেজি ওজন, আর হচ্ছে ব্যাসটা হচ্ছে 22 সেমি। ঠিক আছে, 22 সেন্টিমিটার আর কি, মনে রাখবে। বলছে সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে সুলতান আজলান শাহ কাপটা হচ্ছে হকি খেলার সাথে সম্পর্কিত। অপশন 3 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। যে মিসেস ভক্তি প্রদীপ কুলকার্নি হচ্ছে কোন খেলায় তার অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার 2022-এ ভূষিত হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে দাবা খেলা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। দাবা খেলার জন্য কুলকার্নি তোমার 2022-এ অর্জুন পুরস্কার পেয়েছে আর কি। বলছে ভারতীয় হকি ফেডারেশন ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়? বলে ফেলো কত সালে? 1925-এ হকি ফেডারেশন 1925-এ প্রতিষ্ঠিত হয়। কেমন বস? দেখো বলছে বাস্কেটবল খেলার প্রত্যেকটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? মনে রাখবে বাস্কেটবল খেলার প্রত্যেকটি দলে মাত্র 5 জন করে খেলোয়াড় থাকে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। কেমন? বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন? তিনি হচ্ছেন মনে রাখবে সাইনা নেহওয়াল। কি বললাম? সাইনা নেহওয়াল। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় হচ্ছে ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। ঠিক আছে। তারপর দেখো বলছে নিচের কোনটি সাঁতারে ব্যবহৃত একটি স্ট্রোক? তাহলে সাঁতারে ব্যবহৃত একটি স্ট্রোক হলো বাটারফ্লাই। কি বললাম? বাটারফ্লাই। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ভারতের কোন শহরে অবস্থিত? মনে রাখবে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস এটি ভারতের পাতিয়ালিতে। অপশন 1 আমাদের সঠিক উত্তর, পাতিয়ালে অবস্থিত। ঠিক আছে। বলছে দেখো কমনওয়েলথ যুব গেমসের প্রথম সংস্করণ ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে মনে রাখবে যে কমনওয়েলথ যুব গেমসের প্রথম সংস্করণটা অনুষ্ঠিত হয়েছিল এডেনবার্গ। ঠিক আছে, এডেনবার্গে। কি বললাম? এডেনবার্গ। অপশন 1 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে বস, চলো। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে ফুটবল খেলায় যখন বলটি গোলের ফ্রেম বা রেফারিকে আঘাত করে এবং গোলের ভেতরে থাকে এবং রেখা স্পর্শ করে তখন তাকে কি বলা হয়? এখানে মনে রাখবে তখন তাকে স্টিল ইন প্লে বলা হয়। কি বলা হয়? স্টিল ইন প্লে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। কেমন বস? 1 মিনিট দেখো। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে হেমিস উৎসব উৎসবে কোন ধর্মের প্রভাব রয়েছে, বা হেমিস উৎসবটা কোন ধর্মের সঙ্গে জড়িত, এমন কিছু প্রশ্নটাও বলতে পারে। তাহলে মনে রাখবে হেমিস উৎসব হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত। অপশন 3 আমাদের সঠিক উত্তর। কেমন? দেখো পরে প্রশ্ন বলছে যে সন্তুর সংস্কৃত পাঠে শততন্ত্রী বীণা নামে পরিচিত এবং এটিতে ড্যাশটি তার আছে? তাহলে এখানে মনে রাখবে এটিতে 72টি তার আছে। কি বললাম? সন্তুর সংস্কৃত পাঠে শততন্ত্রী বীণা নামে পরিচিত এবং এটিতে 72টি তার আছে। কটা? 72টি। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনগুলো। বলছে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে ডালখাই নামে জনপ্রিয় লোকনৃত্যটি ঐতিহ্যগতভাবে যুক্ত? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের সাথে। তাহলে ডালখাই কি হয় বস? উড়িষ্যা রাজ্য। ডালখাই লোকনৃত্য উড়িষ্যা রাজ্যের সঙ্গে যুক্ত। বলছে ভারতের উগাদি উৎসব ড্যাশ উদযাপন করে? তাহলে উগাদি উৎসব মনে রাখবে নতুন বছরের সূচনার সময় তোমার এই উগাদি উৎসবটা উদযাপন করা হয়ে থাকে। অপশন 2 আমাদের সঠিক উত্তর।
পরবর্তী দেখো প্রশ্নটা এখানে একটা ছক রয়েছে, বলছে নিম্নলিখিত জোড়া বিবেচনা করো, উপরের জোড়া আর কয়টি সঠিকভাবে মিলেছে সেটা তোমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে তুমি যদি 1 নম্বরটা দেখো যে হর্নবিল কি রয়েছে, এটা কোন রাজ্য? নাগাল্যান্ড। হ্যাঁ, এটা তো ঠিক বলছে। তারপর হচ্ছে কি চেইরাওবা, এটা এই উৎসবটা ত্রিপুরা বলছে, কিন্তু এটা ভুল বলছে, কারণ চেইরাওবা উৎসবটা কোথাকার? মণিপুর রাজ্যের। আর খার্চি পূজাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের, উল্টো করে দিয়েছে, আমরা এই দুটো ভুল। তাই না, আমরা বলতে পারবো যে কেবলমাত্র একটা সঠিক। তাহলে অপশন 1 এখানে সঠিক উত্তর। তারপরে দেখো বলছে পণ্ডিত বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন? তাহলে আমরা তো জানি যে পণ্ডিত বিরজু মহারাজ তিনি হচ্ছেন কত্থক নৃত্যের সঙ্গে জড়িত, তার জন্য তিনি হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের যে উপজাতিরা তোমার হচ্ছে ওয়ানকালা সাংস্কৃতিক উৎসবটা পালন করে আর কি? তাহলে এখানে সঠিক উত্তর হবে মেঘালয় রাজ্য। কি বললাম? মেঘালয় রাজ্যের উপজাতিরা এই ওয়ানকালা সাংস্কৃতিক উৎসবটা পালন করে থাকে। কেমন? চলো পরে প্রশ্ন বলছে যে সুরকার শিবমণি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা যুক্ত? তাহলে এখানে মনে রাখবে যে সুরকার শিবমণি তিনি হচ্ছেন ড্রামসের সঙ্গে যুক্ত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা কি বলছে যে নিচের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর চরিত্রগুলি প্রতীক হিসাবে মুখে বিভিন্ন রং ব্যবহার করা? এটা তো দেখো, এটা মনে রিপিটেড প্রশ্ন, মানে প্রশ্ন আগের দিন আমরা করেছিলাম যে কথাগুলি। অপশন 2 আমাদের সঠিক উত্তর। চলো আজকে লাস্ট কোশ্চেনটা দেখে নিই। বলছে ড্যাশের রাবণফাড়ি গুহা প্রারম্ভিক চালুক্য শৈলীর স্থাপত্যের একটি উদাহরণ, যা তার স্বতন্ত্র ভাস্কর্য শৈলীর জন্য জনপ্রিয় বা পরিচিত। সেটা হচ্ছে কর্ণাটক। তাহলে এখানে মনে রাখবে এই যে রাবণফাড়ি গুহাটা কোথায় অবস্থিত? কর্ণাটকে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। 1 মিনিট। অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে রাবণফাড়ি গুহা কর্ণাটকে অবস্থিত, আর এটা চালুক্য শৈলীর স্থাপত্য আর কি। যাই হোক বস, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। 200টা কোশ্চেন আমরা আজ কমপ্লিট করে নেব। এইভাবে 10টা স্পেশাল ক্লাস করবো। তার মধ্যে কি, তার মধ্যে হচ্ছে কিছু থাকবে তোমার হচ্ছে ট্রফিক অনুযায়ী, আর কিছু কোশ্চেন থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে আসা সেই টাইপের কোশ্চেন, আর কিছু কোশ্চেন থাকবে তোমার হচ্ছে মানে কি বলবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাফ লেভেলের কোশ্চেন আর কি। যাই হোক, আমি তো তোমাকে বলেছি 10টা স্পেশাল ক্লাস করে যাও, তুমি নাই করে 15টা প্রশ্ন এখান থেকে পাচ্ছ, কোনো চাপ নিবা না, ঠিক আছে। এই 10 দিনে 10টা ক্লাস আমি করিয়ে দেবো, কোনো চাপ নিও, ঠিক আছে। সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।